টুয়ার্ড মাদ্রাসার দিকে যখন গেল, মানে একটা কমপ্লিট প্রতিষ্ঠান বিল্ড করা, আমরা মডার্ন এডুকেশন সিস্টেমকে অ্যাপ্লাই করব এবং এখানে ইংলিশকেও ততটাই প্রায়োরিটি দেওয়া হবে যতটা বাংলা, যতটা আরবি। এটা অনেক বড় একটা পদক্ষেপ, যেটা হয়তো সবাই চিন্তা করে, কিন্তু সত্যিকারে এটাকে অ্যাপ্লাই করা এটা কিন্তু এত ছোট ব্যাপার নয়। অনেক মানুষ আছে যার ভিতরে অনেক বেশি ট্যালেন্ট আছে, তারা শুধু অ্যাপ্লাই করতে পারছে না যে মানুষ কি বলবে এই ভয়ে। মেন্টালিটি সেট নেই তো আমাদের। শুরুতেই এমন করছে যে আমি উপরে কখনো উঠতেই পারবো না। আমাদের কাছে অনেক স্টুডেন্ট আসে যে কমই মাদ্রাসা থেকে বা অন্যান্য স্কুল থেকে, তারা কিন্তু ঠিকভাবে কথাই বলতে পারে না। ইংলিশ আমি সাইডে করে দিচ্ছি, কথা বলার জন্য যে যোগ্যতা প্রয়োজন পাবলিক স্পিকিং, সেটাও তারা জানেন। আরেকটা জিনিস করছেন, আপনাদের টিচারদেরকে আপনারা ট্রেনিং প্রোভাইড করছেন। আসসালামু আলাইকুম। আজ আমাদের সাথে আছেন বাইতুল হিকমা ইসলামিক একাডেমির দুজন ফাউন্ডার। অ্যাকচুয়ালি একজন সাপোর্ট করেছেন এবং একজন অলরেডি স্ট্রাগল করছেন, এবং এই প্রতিষ্ঠানটাকে কিভাবে উনি জিরো থেকে এই লেভেলে নিয়ে আসছেন আমরা তার মুখ থেকে শুনতে চাইব। সর্বপ্রথম যিনি এই প্রতিষ্ঠানের ফাউন্ডার, তার নাম হচ্ছেন ফাতিমা এবং তার হাজব্যান্ড আশিকুর রহমান। সো ফাতিমা জি, আপনি আমাদেরকে বলতে পারবেন যে এই জার্নিটা আপনার কিভাবে শুরু হয়েছিল? জি অবশ্যই। 2014 সাল থেকে আমি টিউশন শিক্ষিকা হিসেবে ছিলাম। তখন আমার মাদ্রাসার পড়ালেখা শুরু। তো মাদ্রাসার পড়ালেখা শুরু হওয়ার পর থেকেই কোরআন তেলাওয়াত আগে থেকেই জানতাম আর কি, যার কারণে আরবি কোরআন পড়াতে পারতাম। তো 2019 সালে আমার বিয়ে হয়। বিয়ের পরও পড়ানো চালু ছিল, যদিও এটা আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে সাপোর্ট ছিল না। অনেক বোঝানোর পর আমি রাজি করিয়েছিলাম যে আমি পড়াতে চাই, কারণ আমার এটা শখ ছিল, এটা ইচ্ছা ছিল, মানে ফুলফিল এটার উপর ফোকাস ছিল আমার, যে আমি টিচার হিসাবে পরিচিতি পেতে চাই এবং ভালো শিক্ষা দিতে চাই। জি। এরপর 2021 সাল, তখন আমার প্রথম বেবি হয়। ওই প্রেগনেন্ট অবস্থায়ও আমি টিউশন করাতাম। তো ছুটি নিয়েছিলাম 1.5 থেকে 2 মাসের মতো, এরপর থেকে আবার টিউশন। তো একটা সময় যখন মনে হলো যে এখন ছোট বাচ্চা নিয়ে বাড়িতে গিয়ে টিউশন করাটা ভালো লাগছে না, বাচ্চাকে সময় দিতে পারতেছি না, তখন অনেক রিকোয়েস্ট করে একটা রুম নিলাম। যদিও এতে হাজব্যান্ড প্রথমে রাজি ছিল না, এরপর শাশুড়িকে দিয়ে অনেক বোঝানোর পর উনি রাজি হয়েছিল যে ঠিক আছে একটা রুম নাও। সেখানে শুধু আরবি পড়াতাম। তো একটা সময় মনে হলো যে 3টা থেকে 6টার মাঝেই আমাদের এই কোরআনের পড়াটা শেষ হয়ে যায়। সকালেও রুমটা খালি পড়ে থাকে, রাতেও রুমটা খালি পড়ে থাকে। তো সকালের জন্য আমি কিছু ছোট ছোট বাচ্চা নিলাম যারা এখনো পড়ালেখা শুরু করেনি। তাদেরকে হাতে ধরে লেখা শেখানো, এগুলো করতে থাকলাম। আর বিকালের জন্য কিছু টিউশন খুঁজতেছিলাম। আমি মাদ্রাসার ছাত্রী বলে স্কুলের কোনো স্টুডেন্ট আমার কাছে পড়াতে দিত না, ওরা ভাবতো যে আমি অঙ্ক ইংলিশ পারি না, এই আর কি। এরপর কিছু মাদ্রাসার ছাত্রী আসলো আরবি পড়ার জন্য। তখন আরবি না, সব সাবজেক্ট পড়ার জন্য তখন পড়ানো শুরু করলাম। মানে এমন হলো যে একটা সাবজেক্ট বোঝাতে বোঝাতে ওরা অনেক ধাপ এগিয়ে যাচ্ছে পড়ানোর। সেগুলো বারবার চেষ্টা করেও পারতেছিলাম না। অনেক অনেক বেশি চেষ্টা করতাম, 1 ঘন্টার জায়গায় 3 ঘন্টা সময় দেওয়া, বাচ্চাটা যেভাবে বুঝে সেভাবে বোঝানো। সব ধরনের চেষ্টার পরও বারবার কেমন যেন ফেল হচ্ছিলাম। কিন্তু একটা প্রশ্নের মাঝে, সেটা হচ্ছে আপনার বিয়ের পরে আপনার প্রথম বাচ্চা হয়, তারপরে স্ট্রাগল শুরু হয়, তাই না? তো আপনি কিভাবে এটা ম্যানেজ করতেন, যেহেতু ছোট বাচ্চা আর আপনাকে বাইরে যেতে হচ্ছে টিউশন করার জন্য, তাহলে আপনার বাচ্চাকে কে দেখতো? বাচ্চা আমার শাশুড়ির কাছে থাকতো, আর যখন রুম নিলাম তখন আমার কাছেও থাকতো। তখন হাজব্যান্ড গাড়ি চালাতো, অটো গাড়ি। উনি সকালে এসে দিয়ে যেতেন, দুপুরে আবার বাসা থেকে খাবার নিয়ে আসতেন, এরপর রাতে আবার নিয়ে যেতেন।
ও অনেক আচ্ছা। অনেক পরিশ্রম এগুলো, অনেক মানে অনেক কষ্ট বলতে পারেন, জার্নি অনেক, এগুলো স্ট্রাগল করেছে। আমার সাথে সবাই আমাকে হেল্প করছে, বিশেষ করে আমার ফ্যামিলি। তো একটা সময়, স্যার এটা বাদ দিয়ে দিন, হচ্ছে না। না না, সমস্যা নেই, আপনি বলেন। ভুলে যান ক্যামেরা আছে, ভুলে যান সব কিছু, কোনো সমস্যা নেই, আপনি বলেন। আপনার যে জার্নি শুধু আপনার না, একটা মেয়ে হয়ে এই পর্যন্ত এগোনো, এটা একটা ছোট ব্যাপার নয়। আর সাথে যেটা আপনি ভবিষ্যতের প্ল্যান করছেন, একজন স্টুডেন্ট আপনাদের মাদ্রাসায় এসে সে একদম মডার্ন এডুকেশন সিস্টেম, এবং সাথে সাথে যে আপনাদের কারেজটা আছে যে না আমরা এটাকে আরও বড় পর্যায়ে নিয়ে যেতে চাই, তার জন্য যেভাবে আপনি এগোচ্ছেন, কিন্তু যে অভিভাবক যারা শুনছেন তারা জানতে চায় যে এটা কিভাবে সম্ভব হলো, যে একজন মেয়ে এই পর্যন্ত কিভাবে আসতে পারে, এবং কিভাবে তার পরিবার তাকে সাপোর্ট করতে পারে। যেহেতু শুধু মেয়ে চাইলেই হয় না, একজন পরিবারের বউ যিনি ওয়াইফ, তার প্রতি অনেক দায়িত্ব থাকে ফ্যামিলির। এই সব কিছু করার পরে একটা প্রতিষ্ঠান দাঁড় করানো এত সহজ ব্যাপার নয়। তো এই জার্নির পিছনে অবশ্যই অনেকের ডেডিকেশন আছে, বিশেষ করে আশিকুর ভাই, আপনার হাজব্যান্ড, এবং যেমন বলছেন আপনার শাশুড়ি। অবশ্যই আপনি এখানে আসেন এবং আপনি পরিচালনা করছেন মাদ্রাসা, কিন্তু তার পিছনে তারও একটা বড় ডেডিকেশন আছে। জি, যদি অবশ্যই। সে আপনার বাচ্চাকে ঠিকমতো ম্যানেজ করতে না পারতেন, যে নিশ্চিন্তে আপনি থাকতে পারেন, ইভেন আমাদের ম্যানেজমেন্টের এখানে এসেও আপনি 5 ঘন্টা 4 ঘন্টা আপনারা দুজন থাকেন, তো যদি তিনি আপনার বাচ্চাকে ওইভাবে না রাখতেন এবং আপনি যদি ডে কেয়ারে রাখতেন, তাহলে মেন্টালি আপনি এত অ্যাক্টিভ থাকতে পারতেন না। জি, কেননা আপনার ভিতরে সবসময় এটা একটা চিন্তা কাজ করতো যে আমার বাচ্চা কেমন আছে। তো সেই জায়গায় যে এই সব মানুষগুলোর ডেডিকেশন, তো আপনাকে এগুলো তুলে ধরতে হবে মানুষের সামনে, যাতে তারা রিয়েল, রিয়েল কোনো ফেক নয়, যেগুলো রিয়েল আপনাদের জীবনে চলছে তারা জানতে চায়। তো আপনাকে বলতে হবে এটা। জি। বলেন। আমার শাশুড়ি আমাকে অনেক বেশি সাপোর্ট করে, এমনকি ওনার 2 ছেলের চেয়েও বেশি। আমি ওকে। যখন কোনো সিদ্ধান্ত বলি যে আমার মনে হয় এটা করা উচিত, যদি আমার হাজবেন্ডরাও বলে যে না এটা ভালো হবে না, উনি ওনাদের এগেনস্টে গিয়ে হলেও আমাকে সাপোর্ট করে, বলে যে না এটা ভালো হতে পারে, তোমরা এটা ট্রাই করো। আর আমার হাজবেন্ডের কথা যদি বলি, উনি আহ, উনি একটু ভয় পান, হুম। যেহেতু ওনার বাবা নেই, সাপোর্ট করার মতো কেউ নেই। উনি ছোট থেকে একা একা বড় হয়েছেন, এবং যেখানে গেছেন ওই অভিভাবক না থাকার কারণে যে প্রবলেমগুলো ফেস করতে হয়েছে, এগুলো তাকে এখনো ওইভাবেই ভয় পাইয়ে দেয়। তো অ্যাকচুয়ালি এটাকে ভয় বলা যাবে না। যখন পরিবারের মাথার উপরে, মানে যেমন আমাদের ফাদার, যখন তিনি না থাকেন তখন আমাদেরকে ম্যানেজ করার মতো দুনিয়ায় অনেকে থাকতে পারে, কিন্তু ফাদার যিনি হন, তিনি যদি দুনিয়ায় না থাকেন, তখন একজন ছেলে একজন হাজব্যান্ড হয়ে গেছে, তো তাকে অবশ্যই ভাবতে হয়, যেহেতু কোনো খারাপ ডিসিশন জি, যেটা আহ, আপনি হয়তো ভাববেন যে আপনার উপরে আপনার হাজব্যান্ড আছে, কিন্তু জি, তার উপরে নেই। হ্যাঁ। এর জন্য তিনি আমি আমি সবসময় ভেবেচিন্তে সাহস আমার পাই। মনে হয় ডিসিশন নেয়, হয়তো ভয় পান না। জি, জি। হ্যাঁ, অনেক ভাবেন যে এটা করলে ভালো হবে কিনা। আমি পজিটিভ দিকগুলো দেখলেও নেগেটিভ গুলো বেশি ভাবেন, যেটা এমন তো নাও হতে পারে, জি, দুই তখন সাইড কি করব। দুইজন ভাবে, এটা অনেক হ্যাঁ, ভালো। কিন্তু আমি সবসময় এটাই বলি যে তুমি যদি আমার পাশে থাকো, জি। আমি এর চেয়ে অনেক বেশি বাধা অতিক্রম করতে পারবো, আমার কাছে এগুলো কোনো ব্যাপার মনে হবে না। তো আমার শাশুড়ি রাজি করানো পর্যন্ত মানে উনি আছেন আমার ইয়ের সাথে, বাকি আমার বাচ্চাদের দেখাশোনা করেন, জি। কিন্তু জি। এর বাইরে যত কাজের আঞ্জাম, একটা প্রতিষ্ঠান চালাতে হলে তো আর শুধু ঘরে বসে পড়ালেই তো হয় না, না বাইরে না। অনেক কাজ থাকে, এগুলো সব আমার হাজবেন্ড একাই করে। ও, গুড। তো যেখানে ছিলাম, যে আমাদের একটা রুমের ভিতর আমি পড়াতাম তখন, তখন যখন ওই মাদ্রাসার বাচ্চারা আমার এখানে পড়তে আসতো, আমি চাইলেও ওদেরকে ভালো পড়া দিতে পারতেছিলাম না। জি। জি। আর সকালে ছোট বাচ্চাদের যখন আমি ক্লাস নিতাম, হাতের লেখা শেখাতাম, পড়াতাম, ওগুলো আবার খুব ভালো চলতেছিল। ওইখানে খুব প্রশংসা পাচ্ছিলাম যে আমি এটার উদ্যোক্তা, আমি এদেরকে আমার মতো করে তৈরি করতেছি, একদম অ্যাডভান্স লেভেলের পড়ালেখা।
কিন্তু রাতের পড়াটার সময় আমি মানে ড্যামেজ হয়ে যেতাম বারবার, যে এটা পারতেছি না, এত পরিশ্রম করার পরেও তাদেরকে ভালো রেজাল্ট আমি দিতে পারতেছি না। এরপর একবার ভাবলাম যে এই প্রাইভেট মাদ্রাসার ছাত্রীদের প্রাইভেট পড়ানোটা ছেড়ে দিই। জি তারপর ওই মেয়েরা যারা আমার কাছে পড়তো তারা বললো যে ম্যাম আপনার এখানে এসে তো কিছু বুঝতে পারি, আপনি যদি এটাও বন্ধ করে দেন তাহলে আমরা কোথায় যাব? আপনি বন্ধ না করে একটা মাদ্রাসা দিয়ে দেন, যেন আমরা সেখানে পড়তে পারি। আপনি যেভাবে পড়ান এই পড়াগুলো আমাদের জন্য অনেক উপকার হয়। তো মূলত এই যে জার্নিটা মাদ্রাসা টুয়ার্ড মাদ্রাসার দিকে যখন গেল, মানে একটা কমপ্লিট প্রতিষ্ঠান বিল্ড করা, সেই মোটিভেশন সেটা আপনি হয়তো অভিভাবকের থেকেই পেয়েছেন, যে যেহেতু আপনার কোয়ালিটি অফ টিচিং দেখে তারা জি আপনাকে অ্যাপ্রিসিয়েট করেছে যে না এখন সময় এসেছে যে আপনি আরও মানুষকে একসাথে করে তাদেরকে এই ভ্যালুটা প্রোভাইড করতে পারেন, তাই না? জি ওকে, তাহলে আমরা একটু সামনের দিকে এগোই। আমরা একটু আপনার হাজব্যান্ড আশিকুর ভাই, তার সাথে কথা বলি, তার এক্সপিরিয়েন্স কী ছিল এই জার্নির পিছনে। যেহেতু তিনি ছায়ার মতো আপনার পাশে ছিলেন, জি তো তাকে কখনোই ভোলা যাবে না। যেহেতু তার সাপোর্ট যদি না থাকতো আপনি যতই চাইতেন কখনো করতে পারতেন না, এটাও একটা সত্য। তাহলে আপনি কি ফিল করতেন ওই সময় যখন ইনি বললেন না আমাকে মাদ্রাসা শুরু করা? যেহেতু টিউশন আমাদের সমাজে একটা অনেক কমন জিনিস, সেটা ফাইন্যান্সিয়াল সাইড হোক বা অনেকের কারেজ থাকে যে আমি পড়াবো, মানে পড়ানোর জন্য শুধু টাকার জন্যই নয়, এমন হয়। কিন্তু যখন ওখান থেকে বেরিয়ে একটা মেয়ে, একটা ওয়াইফ, বিশেষ করে ওয়াইফ, তার কাছে যখন এত রেসপন্সিবিলিটিস, ওর মধ্য দিয়ে আপনাকে কনভিন্স কীভাবে করলেন আর আপনি রাজি হলেন যে না এখন আমরা এই জার্নিটা শুরু করতে পারি? তো আশিকুর ভাই, আপনার মুখ দিয়ে আমরা শুনতে চাই। আহ, এই বিষয়ে বলতে গেলে যে হ্যাঁ, শুরু থেকে আমি আমার ওয়াইফকে এই বিষয়ে সাপোর্ট করিনি। যেহেতু আমাদের সমাজে বা আমাদের পরিবারের যেই সিস্টেম, জি যে আমাদের পরিবার বলতে কি আমাদের সমাজ বলেন যে আমাদের ওয়াইফদের বাহিরে কাজ করা এটা মানে পজিটিভ ভাবে কেউ দেখে না। জি যে একজন হাজবেন্ড থাকতে একজন ওয়াইফ কেন বাহিরে কাজ করবে বা জি জি কেন বাহিরে টিচিং করবে, এইসব আমাদের সমাজ একটু নেগেটিভ ভাবেই নেয়। জি জি যে তোমার মতো একজন হাজবেন্ড থাকার পর কেন তোমার ওয়াইফ বাহিরে কাজ করবে, কেন তোমার ওয়াইফ দিনের পর দিন বাহিরে থাকবে। এটা আমাদের পরিবারে তো এরকম নাই, আমাদের সমাজে তো এরকম নাই। তাহলে তুমি কি এই তোমার বউয়ের কাছে ছোট হও না? তোমার বউকে তুমি এগিয়ে নিতে গেলে তুমি তো মানে আমি অনেক বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতাম যেটার উত্তর আমার কাছে থাকতো না। হুম 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 তো যেটা আমরা ছোট থেকে বড় হয়েছি, যে জিনিসটা আমরা দেখছি যে এরকম আসলে কোনো ফ্যামিলি থেকে এরকম দেখতাম না যে তার ওয়াইফ কোনো প্রতিষ্ঠান দিতেছে, তার ওয়াইফ কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে যাইতেছে, এরকম আশেপাশে আমাদের খুব মানে নাই বললেই পারি। আর যাও যে কিনা যদি থাকতো তো হয়তো আমাদের চোখে পড়তো না যে এরকম অবশ্যই আছে, যেটা আমরা হয়তো দেখতাম না। তো এরকম থাকার পর আমি প্রথমত আমার ওয়াইফকে সরাসরি আমি না করছি যে না, দেখো আমি এইসব তুমি করলে হয়তো আমার অনেক বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হয় যেটার উত্তর আমার কাছে থাকে না। তখন আমি মানুষের সামনে অনেক ছোট হয়ে যাই, জি যা আমার ফ্যামিলির সামনে ছোট হয়ে যাই যে তোর ওয়াইফ যায়, আমার বিভিন্ন ফ্যামিলির লোক আমাকে এই প্রশ্ন করে। তখন আমার কোনো মানে মুখ থাকে না যে আমি এটার উত্তর দিই, বা এটার কোনো উত্তর আমার কাছে থাকে না। তখন ও আমার না পরেও ওই টিচিংটা করতো। জি তারপর আমার মা আমাকে বুঝালো যে না, ওর যেহেতু একটা অভিজ্ঞতা আছে, এত বছর লাগিয়ে যেহেতু সে তার কেরিয়ারের পড়াশোনা করছে, যদি এখন সে বাসায় বসে থাকে তার এই পড়াশোনাটা এত বছর করে কোনো লাভ হলো না। এখন তার অভিজ্ঞতা ধরে রাখতে হবে। আশিকুর ভাই, আমি জি এখানে আপনাকে একটু থামাচ্ছি। এই যে বিষয়টা আপনি বললেন আপনার মাকে নিয়ে, এটা মূলত প্রতিটা পরিবারে যদি আহ, মা নয় একজন শাশুড়ি যদি ভাবে, তাহলে ওই পরিবারের যে ওয়াইফ, জি যে বউ, তার জন্য জীবন অনেক সহজ হয়ে যাবে। কেননা জি জি আহ, আমরা নিজের বাড়িতে যখন আমাদের বোন কিছু চায়, আমরা কিন্তু তাকে সাপোর্ট করি, কিন্তু যখন ও অন্যের ঘরে যায় তখন আমরা তার উপরে সাপোর্ট না, ডমিনেট করার চেষ্টা করি, যেটা আমাদের সমাজ সবসময় এই জি দিকেই সাপোর্ট করে যে না একজন ওয়াইফ কেন বাইরে যাবে। জি মানুষ পর্দার সাথে বাইরে যেতে পারে এবং অনেক কিছু করতে পারে, যেটা একজন হাজব্যান্ডের জন্য সেম
শুধু একটা মেয়ে বা একজন ওয়াইফ শুধু হাজবেন্ডের নামেই কেন তাকে চেনা হবে, তাই না? জি। তারও তো একটা নিজস্ব ইন্ডিপেন্ডেন্সি, একজন নিজস্ব পরিচয় হওয়া প্রয়োজন না? এটা খারাপ কিছু নয়। আর এর জন্য আপনার পরিবার যেভাবে সাপোর্ট করছে, এবং আপনি যেহেতু আমাদের সমাজে যেমন বললেন যে 90% ইভেন নেই বললেই চলে, যদিও আছে সেটা হয়তো দূরে কোথাও আছে, যে ওয়াইফ এত কিছু করছে আর ওই সমাজ অবশ্যই তাকেও বলছে, যেমন আপনাকে বলেছে এবং বলছে, কিন্তু এটাকে হোল্ড করে সামনের দিকে এগিয়ে যাওয়া দুইজন একসাথে, দুইজনের চিন্তা অ্যালাইন করে, এটা অনেক বড় ব্যাপার। আর আপনাদের থেকে আমাদের যে অভিভাবক বা বাকি যে ভিউয়ার্স অডিয়েন্স শুনছেন, তারা অবশ্যই ইন্সপায়ার হচ্ছেন। তো আপনি কন্টিনিউ করেন আপনার কথাটা। জি। যেখানে ছিলাম আমি যখন আমার ওয়াইফকে না করছি তখন আমার মা আমাকে এই জিনিসটা বুঝালো যে ও এত বছর লাগে ওর পড়াশোনাটা করছে, যেই সব পড়াশোনাটা করে এখন যদি সে বাসায় বসে থাকে তাহলে ওর এত বছর পড়াশোনা করার কেরিয়ার গড়ার মানে যে স্বপ্ন তো কোনোটাই পূরণ হলো না, তাহলে তার স্বপ্ন শুধু মানে চার দেওয়ালের ভিতরেই রয়ে গেল। কিন্তু সে বাস্তবতা যে জিনিসটা করার যে স্বপ্নটা দেখতেছে এটা হইতেছে না। তো তাকে তার মতো করে করতে দে, তুই পাশে থাক, তো এরকম কিছু হবে না। তো এরকম বিভিন্ন ভাবে আমাকে মা বললো। তাহলে তাহলে আমি আমাকে আমার বলার পরে আমি চিন্তা ভাবনা করলাম যে না আসলে ঠিক। তারপরে আমি আমার ওয়াইফকে সাপোর্ট করলাম। আমার ওয়াইফে মাদ্রাসা দেওয়ার পর বিভিন্ন বাহিরে যত কাজ, যত কিছু করার দরকার আমার থেকে আমি যতটুকু মানে পারছি ওকে সাপোর্ট দেওয়ার, আমি আমার পুরাটা হয়তো আমি যতটুকু ওকে সাপোর্ট করার দরকার হয়তো আমি অতটুকু পারিনি, কিন্তু আমি চেষ্টা করছি অতটুকু দেওয়ার। না, এটা আপনি অনেক অনেক বেশি দিয়েছেন। জি, এটা কি আপনি অবশ্যই। মানেন হ্যাঁ, ফাতিমা জি? অবশ্যই। ও আমার সাথে যেহেতু যখন মানুষ থাকে, যেহেতু আপনি কাজ করতেন, সরি কাজ বলা যাবে না এটাকে, এটা টিচিং নোবেল জব, একটা রেসপেক্টফুল জব, একটা সার্ভিস, যেটা আপনি বাসায় গিয়ে বা বাসায় এসে যারা আসতো এগুলো, আপনি কিন্তু ওই মানুষগুলোকে ফেস করেননি যেগুলো ইনি করছেন, যে হ্যাঁ, মানুষগুলোকে। তো আপনার এই অল্প সাপোর্টই অনেক বড় সাপোর্ট আপনার জন্য, তাই না? না এটা অল্প বললে অনেক কম হয়ে যাবে। আপনি একটু ভেবে দেখেন, সকালবেলা ঘুম থেকে উঠে আমাদেরকে নিয়ে আসা, ও, দুপুরে খাবার দিয়ে যাওয়া, আবার রাতে আমাদেরকে নিয়ে আসা, এগুলো এক ধরনের মানে মানসিক চাপের মতো যে আমাকে এটা করতে হবে, কোনো স্বাধীনতা নেই এই এবং সময়টা। বাকি মানুষ কি বলছে সেটাও একটা ব্যাপার হ্যাঁ, আছে। মানুষের কথা সব মেনটেন করে। ওর ওর সাথে যে এত খারাপ কিছু ঘটতো ও কখনো আমাকে বলতো না। হুম, আমি অনেক জিজ্ঞেস করতাম কেন মন খারাপ, কি হয়েছে, কেউ কিছু বলছে, কখনোই বলতো না। বলতো না সব ঠিক আছে, এরকম। আর জার্নি যদি বলেন কোথায় যাওয়া, কোথাও যাওয়া, যেহেতু আমাদের প্রতিষ্ঠান আমরা শুরু করতে চেয়েছিলাম, তো আমাদের নতুন ভাবে পরিকল্পনা করতে হয়েছে কি বই দিব, এই সেই। আমরা সকাল 8টায় বের হতাম একসাথে, আস্তে আস্তে সন্ধ্যা পার হয়ে যেত। হুম। এই সময়টুকুতে আমার হাজবেন্ড আমার সাথেই বসে থাকতো, অনেক ধরনের আলোচনা, খাওয়া দাওয়া ছাড়াই আমরা একসাথে থাকতাম। এটা অনেক বড় ত্যাগ, যেটা অবশ্যই, সবাই পারে না। মোটেও না। উনি আমার জন্য যতটুকু করছেন, আমার মনে হয় না অন্য কেউ যদি আমার জীবনে আসতো ও এতটুকু করতো। কখনোই সম্ভব নয়। এবং আমি যেটা দেখতে পারি যে হয়তো আমিও করতে পারতাম না বা পারবো না, যে আমাদের এখানে আপনি যখন আসেন অ্যারাউন্ড 4 ঘন্টা 5 ঘন্টা হয়ে যায় জি, যখনই আপনারা দুজন আসেন, এবং উনি সাথে থাকেন। জি। তো এটা অনেক বড় পাওয়া একজন ওয়াইফের জন্য, আমার মনে একদিন হয়। একটা কথা বলছিলাম আমি ওকে যে আমি স্বপ্ন দেখি, তুমি কি স্বপ্ন দেখো না? বলছে না আমি স্বপ্ন দেখি না। বলছে, আপনার তাহলে স্বপ্নকেই পূরণ করাই ওনার হ্যাঁ, কাজ। পরে বলছে তাহলে আমার চোখেই স্বপ্ন দেখো। গুড। তো এখন দুজনের স্বপ্ন, দুজনের পরিকল্পনা সামনে এগিয়ে যাওয়া, এটাই যে প্রতিষ্ঠান আমরা অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে চাই, যেখানে গিয়ে মানুষ কিছু করতে পারবে, শুধু পড়ালেখা করে ঘরবন্দি হওয়া না, যেন এক্স্যাক্টলি। পর্দায় থেকে তারা কিছু করতে পারে, যেন ফ্যামিলিকে সাপোর্ট করতে পারে। এমন যেন না হয় কোনো মেয়েকে বিয়ের পর বাবার বাড়ি থেকে কিছু আনার জন্য প্রেশার দেয়, তারা যেন বাবার বাড়ি থেকে যা আনে তার চাইতে বেশি কিছু আর্নিং করতে পারে। তা অ্যাটলিস্ট হালাল। সাপোর্ট করতে পারে একটা হ্যাঁ, মেয়ে। শুধু ছেলে কেন সাপোর্ট করবে হ্যাঁ, অবশ্যই। পরিবারকে? যখন একটা মেয়ে কিছু ভালো কিছু করবে, তখন কিছু কন্ট্রিবিউশন, কিছু টাকা তার মা বাপকেও দিতে পারবে, তাই না? জি, এটা দেওয়া উচিত।
অবশ্যই এটা হওয়া উচিত আমাদের সমাজে। কিন্তু এখন কি হয়, আহ, মেয়েকে যতই পড়াশোনা করাক না কেন, এন্ড অফ দ্য ডে লাস্টে ডিপেন্ডেন্সি ছেলের উপরে হয়ে যায়। জি এবং এটা হওয়ার কারণ হচ্ছে ও ইন্ডিপেন্ডেন্ট হতে পারে না। জি মেয়ে ইন্ডিপেন্ডেন্ট হলেই তো সে ফাইন্যান্সিয়াল সাপোর্ট করবে তার হ্যাঁ, শ্বশুর বাড়িতে এবং নিজের বাড়িতে। মেন্টালিটি সেট নেই তো আমাদের। তো এটা আপনার এক ধরনের বেঞ্চমার্ক ক্রিয়েট করতে পারেন, জি যে আপনাদেরকে দেখে, যদিও এখন মানুষ সাপোর্ট করছে না, আর দুনিয়ায় যখন নতুন কিছু হয়েছে তখন মানুষ সাপোর্ট করে না। জি ইভেন আপনার পরিবারের সব থেকে কাছের মানুষও, তারও হয়তো এগেন্সে আপনি যাবেন, কেননা তার যে এরিয়া অফ আন্ডারস্ট্যান্ডিং হয়তো তিনি বুঝতে পারছেন না। কিন্তু তিনি বুঝতে না পারার মানে নয় যে আপনি রং করছেন। জি হয়তোবা তার চোখে এটা হবে যে না, তুমি একজন মেয়ে হয়ে কেন ভিডিওয়ে আসতো। জি আমি একদম রিয়েল এক্সাম্পল, যেটা এখন আপনি ভিডিওর মাধ্যমে কথা বলছেন, কিন্তু ভিডিও মানে ইট ডাজন্ট মিন টিকটক। এটা আপনি আপনার জার্নি আপনি কিভাবে করছেন, আর মানুষ কিভাবে আপনাকে অ্যাপ্রিসিয়েট করে, তারা আরও ইন্সপিরেশন নেয় আপনার থেকে। যে আপনি এটা জানেন, তারপরও আমি বলছি হুম যে অনেক মানুষ আছে যার ভিতরে অনেক বেশি ট্যালেন্ট আছে, হুম তারা শুধু অ্যাপ্লাই করতে পারছে না যে মানুষ কি বলবে এই ভয়ে। হুম হুম আমি চাই তারা অ্যাপ্লাই করুক, তারা সমাজের জন্য ভালো কিছু করুক। যেমনটা আমার, আমি জানি না আমি কতটুকু ট্যালেন্টেড, কিন্তু আমি চেষ্টা করেছি ভালো কিছু করার জন্য। এটা করার জন্য আমাকে এত বেশি কষ্ট সহ্য করতে হয়েছে। যার হাত ধরে আমি উপরে উঠবো ভাবছিলাম, তারা আমাকে হাত তো ধরেইনি, মাঝপথে ছেড়ে দিয়ে, মাঝপথেও না, শুরুতেই এমন করছে যে আমি উপরে কখনো উঠতেই পারবো না। আমাকে অ্যাপ্রিসিয়েট করার বদলে আমার মন ভেঙে দিত বারবার, কিন্তু আমি থামিনি, কারণ আমার হাজব্যান্ড আমার পাশে ছিল। আমি জানতাম যদি আমি ওনাকে বুঝাই উনি অবশ্যই বুঝবেন। জি জি আর সেটাই হতো, উনি বুঝতো সবকিছু। আমি আমার মতো করে বোঝাতাম যে এটা করলে ভালো হবে, শুধু আমাদের না, একটা সমাজের জন্য অনেক বড় পরিবর্তন। অবশ্যই। আর আমার এটা জানতে পেরে, যেমন আপনি বললেন যে আপনি হয়তো এত ট্যালেন্টেড নই, কিন্তু আপনি জানেন আপনি ট্যালেন্টেড মানুষদেরকে যখন একসাথে করতে পারেন তখন একটা বড় চেঞ্জেস আসে সমাজে। জি তো এই যে মানুষগুলোকে আপনি একটা টিম তৈরি করছেন, ইভেন আমরাও এসে গেছি ওর আয়ত্তে, এবং আপনার যে টিচার্স আছে, তো এটা অনেক বড় ট্যালেন্ট। জি যেহেতু একা কিছু করা সম্ভব নয়, No, সাথে অনেককে নিতে হয় সেই ভিশনের সাথে অ্যালাইন করার জন্য, এবং সঠিক মানুষ নির্বাচন করা। জি আর তখনই কিছু একটা পরিবর্তন আসে, এবং ইনশাআল্লাহ এই পরিবর্তন ফিল করবে অনেক তাড়াতাড়ি। জি অবশ্যই ইনশাআল্লাহ। এবং আপনাদের যে একটা আরেকটা অ্যাপ্রিসিয়েটেবল জিনিস, সেটা হচ্ছে যে আপনারা শুধু দিন নিয়ে ভাবছেন না, মানে দিন তো প্রয়োজন। হ্যাঁ অবশ্যই। আর একটা স্টুডেন্ট যখন কোনো প্রতিষ্ঠানে পড়ে, এক ক্লাস 1 থেকে 10 পর্যন্ত যদি পড়েন তিনি, তারপরেও 10 বছর, তারপরে 12 বছর পড়াশোনা করে, এবং সেখান থেকে বেরিয়ে সে অনেক বড় একটা কিছু করতে পারে না। No, এবং আমাদের যে বাংলাদেশের এডুকেশন সিস্টেম রাইট নাও, ইট ইজ নট অনলি অ্যাবাউট মাদ্রাসা, জি এটা কমপ্লিট মাদ্রাসা, স্কুল, কলেজ সব জায়গার কথা বলছি। সেই প্রেক্ষাপটে যখন একটা প্যারেন্ট একটা স্টুডেন্ট তার ছেলে বা মেয়েকে দিচ্ছে, 12 বছর দিয়ে দেওয়ার পরেও তাকে ঠিক মতো তৈরি করতে পারছে না, জি এটা একটা বড় ফেলিয়ার। আমাদেরকে কিন্তু এটাও দেখতে হবে যে আমরা শুধু মাদ্রাসায় পড়াচ্ছি, স্কুলে পড়াচ্ছি, ও ক্লাস 10 ক্লাস 12 পর্যন্ত পড়াশোনা করলো, অনার্স করলো, মাস্টার্স করলো, কিন্তু তারপরে কিন্তু সেই আবার সে একই জিনিস, যে প্রকৃত শিক্ষিত সে হলো না। জি না আমাদের টুয়ার্ডস এই দিকে কাজ করার প্রয়োজন। জি আপনার কি মনে হয়? জি অবশ্যই প্রয়োজন। এবং এই ক্ষেত্রে আপনাদের যে অ্যাকসেপ্টেন্স, মানে একজন মাদ্রাসা ওনার, আমি অনেকের সাথেই আমার ওঠা বসা হয়, কিন্তু তাদের যে একটা মেন্টালিটি শুধু একদিকেই আছে, যে না আমরা শুধু দিন শেখাবো, আর যদিও নামে অঙ্ক, সমাজবিজ্ঞান, ইংলিশ নিয়ে আসে, সেটার রেজাল্ট এত ভালো নয়। জি এবং আমাদের কাছে অনেক স্টুডেন্ট আসে যে কমই মাদ্রাসা থেকে বা অন্যান্য স্কুল থেকে, তারা কিন্তু ঠিকভাবে কথাই বলতে পারে না। ইংলিশ আমি সাইডে করে দিচ্ছি, কথা বলার জন্য যে যোগ্যতা প্রয়োজন, পাবলিক স্পিকিং, সেটাও তারা জানে না। তাহলে একটা কোশ্চেন এটা হচ্ছে যে 12 বছর পড়াশোনা করে কি পেল সে?
কিছুই না। কিন্তু এই যে জিনিসটা আপনারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন যে না আমরা মাদ্রাসা, কিন্তু আমরা মডার্ন এডুকেশন সিস্টেমকে অ্যাপ্লাই করব এবং এখানে ইংলিশকেও ততটাই প্রায়োরিটি দেওয়া হবে যতটা বাংলা, যতটা আরবি। জি এটা অনেক বড় একটা পদক্ষেপ, যেটা হয়তো সবাই চিন্তা করে, জি কিন্তু সত্যিকারে এটাকে অ্যাপ্লাই করা এটা কিন্তু এত ছোট ব্যাপার নয়। জি এবং না। কন্টিনিউয়াসলি যেটা আরেকটা জিনিস করছেন, আপনারা আপনাদের টিচারদেরকে আপনারা ট্রেনিং প্রোভাইড করছেন। জি অ্যাকচুয়ালি অনেকের মাথায় এটা আসতে পারে ওয়েস্ট অফ মানি, যে এই টাকা এনাদের উপর ইনভেস্ট করার কী প্রয়োজন, কালকে তো এনারা ছেড়েও যেতে পারে না। জি কিন্তু আপনাদের যে চিন্তা ভাবনা এই মানে অনেক দূর পর্যন্ত, যে না আমরা আজকে ইনভেস্ট করছি, এর আউটকাম হয়তো 2 বছর 3 বছর 5 বছর পরে, কিন্তু যখন এর ইম্প্যাক্ট আসবে স্টুডেন্টের উপরে তখন একটা ম্যাসিভভাবে আসবে। জি তো এর জন্য আপনাদের চিন্তাধারা অনেক ভালো লাগে এটা নিয়ে। জি ধন্যবাদ। তো এই 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 প্রসেসে আপনারা কিভাবে এগোতে চান, নেক্সট প্ল্যান কি? জি আমাদের নেক্সট প্ল্যান যদি আপনি জানতে চান তাহলে এভাবে বলতে হয় যে আমরা, আপনি বলে ফেলছেন অলরেডি, তারপর আমি বলতেছি যে আমরা প্রথমে একদম শুরু থেকেই আমার মিশন এটা ছিল যে আমি প্রতিষ্ঠান যখন দিব জি তখন শুধু আরবি থাকবে না এখানে, বা শুধু ইংলিশ থাকবে না, জি এটা সবকিছু নিয়ে এগোতে হবে। কারণ আমি কওমির ছাত্রী হওয়ার পর অনেক জায়গাতে আমার, আমি পারতাম ইংলিশ বলতে, আমি ম্যাথ সলভ করতে পারতাম, জি কিন্তু আমাকে দাম দেওয়া হয়নি। হুম আমাকে আমার যেই যোগ্যতা সেই অনুযায়ী আমাকে সম্মান দেওয়া হয়নি। মাদ্রাসার মেয়ে বলে অনেকটাই অবহেলা করা হতো। জি তো আমি চাই না আমার এখানে কোনো মেয়েরা অবহেলিত হোক, আমি চাই না তারা কোথাও গিয়ে আটকে যাক। আমি এমনভাবে তৈরি করতে চাচ্ছি, আমার পরিকল্পনা এমন যে আমার এখান থেকে যখন এক একটা মেয়ে পড়ালেখা করে বের হবে তারা যেন এমন হীরায় পরিণত হয় যেটা পৃথিবীতে পাওয়া খুব দুষ্কর, শুধু বাংলাদেশে না পৃথিবীতেই যেন পাওয়া দুষ্কর হয়। ও এই জন্য আমি স্পোকেন ইংলিশ, অ্যারাবিক স্পোকেন, বাংলা ভাষায় ভালোভাবে কথা বলা, ম্যাথ সলভ করা, এগুলো নিয়ে অনেক বেশি কাজ করতেছি। পাশাপাশি সমাজবিজ্ঞান তো আছেই। জি আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে তাহলে সমাজ বিজ্ঞান নিয়ে পড়ালেখা করার জন্য আমরা ল্যাবের পরিকল্পনা করতেছি। ওয়াও এবং স্বাস্থ্য বিষয়ক, যেহেতু মেয়েদের স্বাস্থ্য বিষয়ে বেশি জানা দরকার, জি কারণ এরা ভবিষ্যতে যত কিছুই হোক তাদের তো একটা সংসার সামলাতে হবে। এবং নিউট্রিশন ভ্যালিউ, খাবারের সম্বন্ধে হ্যাঁ তাদের কমপ্লিট নলেজ থাকতে হবে, নট বুকিশ ল্যাঙ্গুয়েজ, তাদের প্রপার ওরাল থাকতে হবে। ইয়েস, কারণ তারা একটা সংসারে গিয়ে রান্নাবান্নার কাজটা তাদেরকেই করতে হয়, খাবারকে কিভাবে খাবে সেটা তাদেরকে মেনটেন করতে হয়। মা একটা মেয়েই হয়, একটা বাচ্চাকে তাকেই লালন পালন করতে হয়, তার মানে তাকে স্বাস্থ্য বিষয়ক যে বিষয়গুলো সবচেয়ে বেশি তাকেই জানা উচিত। জি জি এই জন্য আমরা প্ল্যানিং এর মাঝে এটাও রাখছি যে আমাদের এখানে ডক্টর আসবেন, বাচ্চাদেরকে ফ্রিতে ট্রিটমেন্ট থেকে শুরু করে বাকি যত জ্ঞান দেওয়া দরকার সবগুলো দিয়ে যাবেন। এটার যত খরচ তা আমরা আমাদের প্রতিষ্ঠানই বহন করবে। ওয়াও। তো আশিকুর ভাইয়া, জি। এই ব্যাপারে আপনারও যে ওপিনিয়ন আছে, যেমন শিক্ষা, একটা মাদ্রাসায় যে শিক্ষা দেওয়া হয় সেই শিক্ষার পাশাপাশি যে মডার্ন এডুকেশন সিস্টেম দুনিয়া, যেমন ট্যাগলাইন আপনাদের এডুকেশন ফর দিন অ্যান্ড দুনিয়া, ফর বোথ। তো এই যে চেঞ্জেসটা নিয়ে আসার জন্য আপনার পদক্ষেপ, আপনার মুখ থেকে শুনতে চাই যে আপনি কি চান, কেমন কেমন করতে চান? কেমন করতে চাই, অলরেডি আমার ওয়াইফ তা বলে দিয়েছে যে আমরা কেমন চাইতেছি। হ্যাঁ, আমরা অবশ্যই আমাদের দিন তো অবশ্যই দরকার, দিন মানে লাজেম, এটা লাগবেই। জি কারণ আমরা দিনকে সামনে রেখে আমাদের দুনিয়া তো যতটুকু দরকার তা নিয়ে আমরা কাজ করতেছি। যেখানে জি আমাদের মনে করেন ইংলিশ দরকার, বাংলা দরকার, সমাজ বিজ্ঞান, এখানে আমাদের মানে লাগবেই। জি জি তো আমরা মানে আমাদের দিনের জন্য আমরা যতটুকু প্রাধান্য দিচ্ছি, আমরা দুনিয়ার জন্য ততটুকু প্রাধান্য দিয়ে তাদেরকে গড়ে তুলতে চেষ্টা করতেছি। আর আমাদের প্ল্যান, যেহেতু বলা হয়েছে যে আমরা সামনে আরো অনেক প্ল্যান আছে, যেহেতু আমাদের দুনিয়াতে চলার জন্য যতটুকু বেসিক
জানা দরকার জি। আমরা ততটুকু জানানোর চেষ্টা করি। আর তার পাশাপাশি তো বলছে যে আমাদের স্বাস্থ্য বিষয় যেসব খাবার বিষয়, আমাদের স্বাস্থ্য টিপস আমাদের এখানে আনা হবে। মানে এখন না, যেটা আমাদের পরিকল্পনা, হুম, আমরা হুম, আস্তে হুম। আস্তে এটা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। যেহেতু জি, এটা আমরা প্ল্যান করছি, তো ইনশাল্লাহ আমরা এটা অতি শীঘ্রই এটা বাস্তবে পরিণত করার চেষ্টা করব। তার পাশাপাশি আমরা এই কিছু শেখার জন্য আমরা কম্পিউটার বেসিক এটাও শেখানোর চেষ্টা করব। এটাও যেহেতু আমাদের প্ল্যানের ভিতরে আছে, এটাও ইনশাল্লাহ অতি শীঘ্রই আমরা বাস্তবায়ন করব। আরো অনেক কিছু আছে, সেটা আস্তে আস্তে। এখন তো এত কিছু বললে অনেকজনে অনেক রকম ভাবতে পারে যে যে বলা সম্ভব, কিন্তু আমরা বলা না, আমরা করে করে দেখা। তারপরেও বলা এর জন্য দরকার যে আপনার ভিতরে কি আছে, আপনি চান কি। কেননা আহ, মাদ্রাসা আমাদের দেশে আহ, যদিও শুনতে একটু খারাপ লাগবে, কিন্তু যেটা পারসেপশন প্যারেন্ট অভিভাবকের মাথায় আছে, যারা এখনও মাদ্রাসাকে নিয়ে নেগেটিভ ভাবে, এর কারণ হচ্ছে আহ, আমি যতটুকু দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে একটা মাদ্রাসায় যখন একটা ছেলেকে পড়তে দেয়, আর তার উপরে যে শারীরিক নির্যাতন, বা কওমি মাদ্রাসায়ও আমি দেখেছি, অনেক মাদ্রাসা, ইট ইজ নট অনলি অ্যাবাউট কওমি মাদ্রাসার ওভারঅল মাদ্রাসা। তো এই যে একটা নেগেটিভিটি আছে মাদ্রাসাকে নিয়ে, এর থেকে আপনারা কিভাবে বাইরে বেরোবেন, মানুষকে কিভাবে বিশ্বাস করাবেন যে আপনার কাছে একটা মেয়ে দেওয়া হচ্ছে, আমার মেয়েকে আমি যদি দিই, আমি, এটা কি সব থেকে সেফেস্ট প্লেস, যে আমি বিশ্বাস কিভাবে করবো, আপনি আমাকে বিশ্বাস কিভাবে করাবেন এর জন্য? এই উত্তরটা আমার মনে হয় দুইজন মিলেই দেন, এক 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 স্যার করে। প্রথমে আমি বলি, ওকে, ঠিক আছে। আমরা বাচ্চাদেরকে কখন মারি? হুম। যখন তাদেরকে বোঝাতে সক্ষম হই না। কিন্তু মার ঠিক আছে, কিন্তু উল্টা লটকায় বেত দিয়ে মারা, এটা না কেমন? না, আমাকে বলতে দেন। না মানে আমি মাদ্রাসার কথা বলছি, জি আমি আপনাকে বলছি না। জি। আচ্ছা। তো একটা মানুষ পড়ালেখা করলেই যে সে সবকিছু পেরে গেছে, বিষয়টা তো এমন না। মোটেও না। আমি ভালো স্টুডেন্ট ছিলাম, তার মানে এই নয় যে আমি ভালো পড়াতে পারি। হুম। পড়ানোর জন্য শুধু ভালো পড়া শেখা, ভালো পড়া পারাটা জরুরি না। তাকে ওয়াও, ম্যানার্স নাইস। জানতে হবে, তাকে কিভাবে হ্যান্ডেল করতে হয় শিক্ষার্থীদেরকে, সেটা জানতে হবে। জি। এটা সবার মাঝে থাকে না। তো আমরা রেজাল্ট দেখেই মূলত টিচারদেরকে অ্যাপয়েন্ট করে আমাদের এখানে জয়েনিং দিই। তো তাদেরকে এই বিষয়গুলো বোঝানো হয় না। টিচার আসার সাথে সাথে তাদের উপর অনেক দায়িত্ব এসে যায়, যেগুলো তারা এর আগে কখনো পালনই করেনি। হুম, হুম। যার কারণে টাকার জন্য তো জব করতেছে, সবাই তো আর একে সার্ভিস হিসাবে দেখে না, যেহেতু আমাদের প্রয়োজন অনেক, জি। আমাদের ইনকাম করতে হবে, আমাদের সংসার চালাতে হবে, অনেক কিছু। তো সেই জন্য একরকম বাধ্য হয়ে জবটা নেয়। জি। এরপর যখন বাচ্চাদের সামলাতে না পারে, তখন রাগ হয়, জেদ হয়, বকাঝকা, মারতে শুরু করা, তখনই মূলত এই কাজগুলো হয়। এই জন্য আমাদের মেয়েরা যেন এই পরিস্থিতিতে না পড়ে, আমাদের টিচাররাও যেন এই পরিস্থিতি না পড়ে, সেজন্য আমরা শুরু থেকেই ট্রেনিং শুরু করে দিয়েছি, যেন তারা যেমন? হ্যান্ডেল করা শিখতে থাকে। এখান থেকে আমরা যে ট্রেনিংটা গ্রহণ করতেছি, সেটা শুধু স্পোকেন ইংলিশ বলেন, অথবা অ্যারাবিক স্পোকেন বলেন, অথবা নিজেকে কিভাবে প্রস্তুত করতে হয় সেটা নয়। এখানে আমাদেরকে সব বিষয়ে জ্ঞান দেওয়া হয়, কিভাবে বাচ্চাদেরকে শেখাতে হবে, কিভাবে তাদেরকে হ্যান্ডেল করতে হবে, জি। একটা বিষয় ভুল হয়ে গেলে সেটা কিভাবে সংশোধন করতে হবে, মেরে নয়। আমরা যতই মারি, মানুষকে যত আঘাত করব, তারা হিংস্র হয়ে উঠবে। একটা মানুষকে যদি আমাদের সাথে চালাতে হয় সারা জি। জীবন একসাথে, সারা জীবন কেন, আপনি যদি 1 মাসও একটা মানুষের সাথে চলতে চান, তাহলে হিংস্র নয়, নম্রতা, ভদ্রতা, মাধুর্যতা, ইমোশন দিয়ে তাদেরকে আমাদের সাথে পথ চালাতে হবে। হোক সে একটা টিচার, হোক সে স্টুডেন্ট, অথবা যে কেউ, আমরা যার সাথেই চলতে চাই, তাকে আমাদেরকে ইমোশন দিয়ে বোঝাতে হবে, তাদেরকে এটা ফিল করাতে হবে যে তোমরা শিখতে এসেছো, এটা কোনো জেলখানা নয়। অনেক ছাত্রীরা এটা মনে করে যে আমাদেরকে জোর করে শেখানো হচ্ছে, এগুলো আমাদের প্রয়োজন নেই। যখন আমরা তাদেরকে এই প্রয়োজনটা কি, কেন আমরা শিখাচ্ছি, কেন এত জোর দিচ্ছি, এই প্রয়োজনটা যখন আমরা তাদেরকে ফিল করাতে পারবো, তখন তারা অটোমেটিকলি পড়ার প্রতি আগ্রহী হয়ে উঠবে। তখন মারার প্রয়োজন নেই।
এবং কি টিচারদের যখন আমরা অনেক বেশি ট্রেনিং দিয়ে ফেলবো, তারা যখন বোঝাতে সক্ষম হয়ে যাবে, তখন তারাও মারবে না, তারাও হ্যান্ডেল করা শিখে যাবে। আপনি অনেক সুন্দরভাবে প্রশ্নের উত্তর দিলেন, কিন্তু আমার মনে হয় এটা অভিভাবকদেরকে ফিল করানো একটা লম্বা টাইমের ব্যাপার আছে, জি যেহেতু তারা প্রকৃত দেখতে চায় প্রসেস, যে ফাইনাল রেজাল্ট কি আসছে। জি জি যেহেতু নামটা অনেক খারাপ হয়ে আছে সেক্টরে, জি তো এর জন্য আমার মনে হয় আপনাকে কনসিস্টেন্টলি এই কাজটা করে যেতে হবে, এবং রেজাল্ট হয়তো মেবি আফটার 2 3 4 5 ইয়ার্স ইউ উইল গেট। কিন্তু বলে না, সঠিক মানুষ নির্বাচন করা, সঠিক টিচার নির্বাচন করা, এটা ইম্পর্টেন্ট, এবং কন্টিনিউয়াসলি তাদেরকে ট্রেনিং প্রোভাইড করা, ইয়েস এবং প্রতিনিয়ত ক্লাসে কি হচ্ছে। জি আমরা কি বছরে 3 বার নিই, অ্যাকচুয়ালি ফাইনাল কত আসলো ইয়েস ওটা নয়, এভরি সিঙ্গেল ডে আমার মনে হয় ক্লাসরুমে কী হচ্ছে পর্যবেক্ষণ করা উচিত, এবং প্রতিটা স্টুডেন্ট যে সব থেকে দুর্বল স্টুডেন্ট তাকে নিয়ে ভাবনা শুরু করতে হবে। জি তারপরেই হয়তো যারা সব থেকে স্মার্টেস্ট তাদের এত এফর্ট দেওয়ার প্রয়োজন হবে না, যেহেতু আপনি সব থেকে নিচে থেকে, সব থেকে দুর্বল থেকে শুরু করেছেন, জি তাই না? আচ্ছা, তাহলে এখন সেম প্রশ্ন আমরা জানতে চাইবো আশিকুর রহমান ভাইয়ের পয়েন্ট অফ ভিউ থেকে। তিনি কিভাবে এটা বিশ্বাস করাবেন যারা অভিভাবক, হাজব্যান্ড এবং বাবা আছেন, যেহেতু তারা তো বাইরে থাকেন, ঘরে বাইরে, এবং মারা তো অনেক কেয়ার করেন বাচ্চার, তো আপনি তো তাদের জন্য উত্তর দিলেন, কিন্তু বাবাকে কিভাবে কনভিন্স করবেন যে না, আমরা সব থেকে সেফেস্ট প্লেস, এবং নির্ভয়ে আপনি আমাদের কাছে আপনার মেয়েকে দিতে পারেন, এবং আপনি তাদের পড়াশোনা থেকে নিয়ে তাদের গ্রোথ লেভেল, তাদের নিউট্রিশন লেভেল, খাওয়া দাওয়া, পর্দা, সব কিছু নিয়ে আপনি কিভাবে এটা কনভিন্স করবেন, আপনি করে দেখান। এটা অনেক বিগেস্ট টাস্ক। এই বিষয়ে আমি বলি যে যেহেতু শুরু থেকে বলা হয়েছে যে আমরা যে বিষয়ে আপনি বিশ্বাস করাতে পারি, সেই জন্য তো আমরা মূলত ম্যাডামদেরকে, যেহেতু আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে প্রথম মূলত আমরা মহিলা মাদ্রাসা, সেখানে আমরা মহিলা দিয়েই মহিলা মাদ্রাসা পরিচালনা করতেছি, এটা তো প্রথম। আর সবচেয়ে বেশি এই যে যে মার বা বিশ্বাসের যে বিষয়টা বললেন, এটা একমাত্র মহিলা দিয়ে সম্ভব, কারণ ওরা তো এক হইছে মায়ের জাত, ওরা ওকে, ওদের গুড। কনসেপ্টটা বুঝে, জি, ওরা কি চায়, আর এবং ওরা ধৈর্য তাদের, ক্ষমতা হ্যাঁ, যেটা, জি, সেটা আমাদের থেকে আমাদের থেকে অনেক অনেক গুণ বেশি বেশি তাদের, হ্যাঁ, তাদের আমাদের ভিতরে। থেকে অনেক গুণ বেশি তাদের। এই জন্য তারা, আমি তাদেরকে, আমি আমার পুরো মাদ্রাসা প্রত্যেকটা ক্লাস অনুযায়ী আমি আমার ক্লাস যদি 10টা থাকে, আমি ওভারঅল আর 2টা 3টা টিচার বেশি রাখতেছি, যেহেতু আমার দরকার রয়েছে তাদের পড়াশোনার মান ভালো, তারা কিভাবে চলবে, শুধু মানে আপনার বইয়ের ভিতরে যা আছে তা না, বইয়ের বাহিরেও আর কিভাবে চলতে পারে, আর সে কিভাবে চললে তার জন্য ভালো, সবকিছু দিক দিয়ে একজন মেয়েকে বুঝাতে সক্ষম। কারণ আমরা তো একটা মেয়েকে ওইরকম ভাবে বুঝাতে পারবো না যেরকম একজন মেয়েকে বুঝাতে পারে। জি, এই জন্য আমি মনে করি যে আমাদের বিশ্বাসের এটা অনেক বড় একটা পয়েন্ট, যেটা তারা দেখে দিতে পারবে। আর মারধর, মানে একজন মেয়ে তো মানে ভুলেও না, আমরা যেভাবে আমাদের মাইন্ড কাজ করে, আমাদের মাইন্ড কিন্তু অনেক সময় আমাদের বেশি উত্তেজনা হয়ে যায়, অতি অল্প থেকে আমাদের মেজাজ গরম হয় বেশি, জি, জি, কিন্তু একজন মেয়ের কিন্তু অনেক ধৈর্যশীল, ওরা ওরা অত সহজে, মানে ওদের রাগ এই জিনিসটা অত সহজে আসে না, জি, ওরা অনেক সহজে তাদেরকে কন্ট্রোল করতে পারে। জি, আর যেহেতু ওরা ছোট ছোট, আজ আমরা যাদের টিচার হিসেবে রাখতেছি, এটা মূলত তো আমরা তাদেরকে কিভাবে একটা স্টুডেন্ট হ্যান্ডেল করতে হয়, এটা তো আমরা অলরেডি আমাদের টিচারদেরকে শিখাচ্ছি আমাদের ট্রেনিং এর মাধ্যমে, যেহেতু আমাদের প্রত্যেক মাসে 4বার তাদেরকে ট্রেনিং দেওয়ানো হয়, Wow. যে প্রত্যেক সপ্তাহের জন্য একদিন আমরা ট্রেনিং দিই, যে এক সপ্তাহ তারা কিভাবে হ্যান্ডেল করতে পারে তাদের, কারণ এক মাসে যদি আমরা একটা দিই, তাহলে এটা হজবর লাগিয়ে যাবে, যে এক জি, মাসে জি, এত লম্বা সময় তারা কিভাবে কি করবে বুঝতে পারবে না, তার জন্য আমরা মাসে 4বার ট্রেনিং দিই প্রত্যেক সপ্তাহের জন্য, যে এই সপ্তাহে ওরা কিভাবে স্টুডেন্টকে খেয়াল করবে, কিভাবে পড়াবে, কিভাবে তাদেরকে বুঝাবে। আহ, যেখানে আপনি দেখেন, যেখানে মেয়েদের যেই কাজটা করা সম্ভব হয় না, জি, জি, সেখানে
আপনার ভালোবাসা আদর স্নেহ দিয়ে সেটা অনেক মানে 100 থেকে যদি কই 200 বা সম্ভব সেটা পসিবল। অবশ্যই, অবশ্যই। আর আপনি তো, আমার মনে হয় যেটা আপনি বললেন, সেফটি পারপাসে যদি আমি বলি, আমি আপনার মাদ্রাসায় আমি গিয়েছি এবং আমি যেভাবে দেখলাম যে না, একটা জিনিসের তো সিওরিটি আছে যে ওখানে আহ, আমি আমি এর আগে আরেকটা কথা বলি, আমি একটা ফেসবুকে ভিডিও দেখছিলাম যেখানে আহ, সেখানে অলমোস্ট বেশিরভাগ টিচার পুরুষ ছিলেন, কিন্তু মাদ্রাসাটা মহিলা। এখনও কোন সেক্টরের মাদ্রাসা সেটা আমি জানি না, কিন্তু মহিলা। এবং যার কারণে ওখানে কিছু একটা ঘটেছিল, সেই ঘটনাটা অনেক বড় ঘটনা ছিল যেহেতু বেশিরভাগ পুরুষ ছিল। আর আমি আপনার ওখানে গিয়ে দেখি যে আপনি বসেছেন সেটাও আবার মাদ্রাসার মেন এন্ট্রেন্সে, মানে একটা লক, একটা দরজা, এবং নক করে যেতে হবে, নক করে আসতে হবে। জি ডাইরেক্টলি কেউ এন্ট্রি করতে পারবে না বা ডাইরেক্টলি কেউ বাইরেও আসতে পারবে না। তো সেফটি সিকিউরিটির দিক থেকে, পর্দার দিক থেকে মার্শাল্লাহ এটা অনেক অ্যাপ্রিসিয়েটেবল আপনার পদক্ষেপ। আর এইভাবে এগুলো আমার মনে হয় যে আপনাদের যে একটা গন্তব্য স্থান সেখানে অবশ্যই পৌঁছাতে পারবেন। ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ। আর ফাতেমা জি, আপনার যে একটা চাওয়া, এটা তো হয়ে গেল কিভাবে আপনি মাদ্রাসা শুরু করলেন এবং আপনার পরবর্তী প্ল্যান। জি কিন্তু এই প্ল্যানগুলোকে এক্সিকিউট করা, যেমন আপনি হয়তো একটা জিনিস নোটিস করেছেন আমাদের প্রেক্ষাপটে মাদ্রাসা বা স্কুলগুলোতে, আহ, এবং আপনার মাদ্রাসায়ও আমি জানি যে টিউশন পড়ানো হয়, তাই না? জি এটা তো সত্য। হ্যাঁ আচ্ছা, আপনার মাদ্রাসার টাইমিং কয়টা থেকে কয়টা পর্যন্ত? জি টিউশন টাইমিং নয়, নর্মাল টাইমিং। টিচার কখন আসেন? 2025 সালের সময়সীমা হচ্ছে 8টা থেকে 1টা পর্যন্ত, এটা হচ্ছে ক্লাস টাইম। আর 2টা থেকে 3টা পর্যন্ত কোরআন তেলাওয়াত আবার শেখানো হয়, ক্লাসের মাঝেও কোরআন তেলাওয়াত শেখানো জি হয়, জি এরপর এক্সট্রা আবার কোরআন শেখানো হয়, এটা মাদ্রাসার পক্ষ থেকে। এরপর 3টা থেকে 5টা 6টা এই সময়গুলোতে ম্যামরা করে জি জি। টিউশন করে। আমার প্রশ্ন এটা যে আপনার কি মনে হয় না যে একটা স্টুডেন্ট, একটা ছাত্রী সকাল থেকে 5 6 7 ঘন্টা আপনাদেরকে দিচ্ছে, 4 5 যাই দিচ্ছে, তারপরেও তাকে টিউশন পড়তে হচ্ছে, তো দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ফেলিয়ার ইয়া আমাদের আমাদের সবার, ইয়েস স্যার। শুধু স্কুল নয়, মাদ্রাসা সবার। তো এই সেকশন, এখানে কিভাবে আপনি হ্যান্ডেল করবেন যে পরবর্তী সময়ে টিউশন পড়ানোর প্রয়োজন না হয়, কোয়ালিটি অফ এডুকেশন যেটা তারা ডিজার্ভ করে। একজন প্যারেন্ট, ওনার মাথায় এটা আসলে হবে না যে আমার মেয়েকে ক্লাসের পরে প্রাইভেট পড়তে হবে। কি এমন কোনো পদক্ষেপ আপনাদের কাছে আছে যে পরবর্তী সময়ে প্যারেন্ট, অভিভাবকের মাথায় এটা আসতে হবে, না আমার মেয়ে বা ছেলে যদি বাইতুল হিকমা ইসলামিক একাডেমিতে যাচ্ছে তো তাকে প্রাইভেট পড়া লাগবে না? জি অবশ্যই আছে। কি এটা আপনি করে দেখাতে পারবেন? এই জি বিষয়ে আপনি ইনশাআল্লাহ। আমাদেরকে কিছু বলবেন? হ্যাঁ অবশ্যই বলতে পারবো, কারণ আমাদের প্রথম জার্নিটা শুরু হয়েছিল আহ, কোনো রকম ব্যাক সাপোর্ট ছাড়া, জি যেখানে কোনো আমার তেমন কোনো ইনভেস্টমেন্ট ছিল না, যার কারণে আমি অনেক ওইরকম ওই লেভেলের বেতন দিতে পারতেছিলাম না আমার জি টিচারদেরকে। ওনারা যথেষ্টর চেয়ে অনেক বেশি সার্ভিস দিয়েছেন। তো যেহেতু আমি বেতন দিতে পারছিলাম না, আর বাচ্চাদেরকে পড়া অনেক ভালোভাবে পড়ায় দিত, ক্লাসের পড়া পড়া ক্লাসে হয়ে যেত, কিন্তু কিছু বাড়ির কাজগুলো যে দিত এগুলোর জন্য এরা বাসায় গিয়ে পড়তে চাইতো না। মানে আমরা তো আমাদের যতটা করি, হুম তো বাসায় যাওয়ার পর মায়েদের কাছে বসতে চাইতো না। এই কারণে মারা আহ, মানে যেহেতু বাড়ির পড়া করতেছেন না, আমরা বারবার কমপ্লেন করতেছি যে আমরা সব পড়িয়ে দিয়েছি আপনার হুম মেয়েকে, কিন্তু ও কেন বাড়ির কাজ করতেছেন না, আপনারা কেন বসান না? তো এই এই জিনিসগুলোকে ওরা হ্যান্ডেল করতে, মানে মায়েরা এটা করতে পারতেছিল না, যার কারণে বলছে আপনারা একটা টিচার দেন, ওই টিচারের কাছে এগুলো সব কমপ্লিট করে আসুক। আর সেখান থেকেই মানে মূলত শুরু হয় হুম টিউশনের জার্নিটা। পরে একটা সময় সবাই অভ্যস্ত হয়ে গেছে। হুম এটা আমার কাছে অনেক খারাপ লাগে যে আমার
মানে কেমন যেন সেই এক জায়গাতে গিয়েই আমি আটকে গেলাম, যেটা থেকে আমি বের করতে যেখান চেয়েছিলাম। থেকে আপনি বের হয়ে শুরু করেছেন এবং আবার ঘুরে আপনি আমি ওই সেখানেই জায়গায় চলে আপনারই যাচ্ছি। প্রতিষ্ঠান চলে যাচ্ছে। জি, এই জন্য এবারের পরিকল্পনা আরো অনেক বেশি শক্ত, যে আরো একটু অনেক বেশি গাঢ়। বড় করে বোঝান যাতে প্যারেন্ট, অভিভাবক তারা ভালো করে বুঝতে আমরা পারেন। এখন আর চাচ্ছি না আমাদের কোনো স্টুডেন্ট টিউশন পড়ুক। আমরা এমনভাবে আমাদের কারিকুলাম সাজিয়েছি, তারা তাদের পড়া ক্লাসেরটা ক্লাসেই কমপ্লিট হবে, এবং কি তারা প্রত্যেকটা মুহূর্তে এটা ফিল করবে যে তারা কেমন যেন প্রাইভেটই পড়ছে ক্লাসের ভিতরে, কিন্তু এর জন্য এক্সট্রা কোনো ফি দিতে হবে না। জি, এবং কি যদি এমন হয় যে কোনো ছাত্রী সারাদিন ক্লাস করলো, পড়া কমপ্লিট করলো, আমরা প্রত্যেকটা পড়া শেষে এক্সট্রা করে এক ক্লাসের টিচার অন্য ক্লাসে গিয়ে তাদের পড়াগুলো চেক করবে যে যেগুলো পড়ানো হয়েছে সেগুলো কমপ্লিট হয়েছে কিনা। ওয়াও, নাইস ইনিশিয়েটিভ। এরপর যদি মনে হয় যে না, কোনো ছাত্রীর কোনো জায়গায় একটু দুর্বলতা রয়েছে, তখন ওই টিচার তাকে সব পড়া কমপ্লিট করে দিয়ে তারপর বাসায় যাবে ইনশাআল্লাহ। এটা আমাদের 2026-এর প্ল্যানিং, যেন টিউশন ওয়াও, করতে না। 2026 এর প্ল্যান এটা। ইয়েস স্যার। এটা একটা বিগেস্ট মুভমেন্ট। আই হোপ যে এটা যদি আপনি সাকসেসফুল করতে পারেন, তাহলে আমার মনে হয় পরবর্তী সময়ে আপনারা অ্যাজ এ ইন্সপিরেশন হবেন, অ্যাজ অ্যান ইন্সপিরেশন, যে আপনার আশেপাশে মাদ্রাসাগুলোতেও আমার মনে হয় পরবর্তীতে এই পদক্ষেপ নেবেন। কেননা এটা একটা বিজনেস শুরু হয়ে গেছে। আরেকটা জিনিস আমি বলবো এখানে, যেমন পুলিশ ঘুষ কেন নেয়, টিচার কেন এক্সট্রা ইনকামের জন্য টিউশন নেয়, তো আমাদেরকে ফাইন্যান্সিয়াল সাইডটাকেও দেখতে হবে। দেখতে হবে। তাদের যে স্যালারি, যে বেতন, সেটাকেও ইনক্রিজ করতে হবে, যাতে তাদের প্রয়োজন না পড়ে যে তারা এক্সট্রা পড়ে। জি, কেননা তাকে যখন 5-6 ঘন্টা দেওয়া হচ্ছে স্টুডেন্টকে পড়ানোর জন্য, সেই পড়াটা তখন হচ্ছে না, বাট 1 ঘন্টায় সেই ক্লাসের বাইরে টিউশন পড়িয়ে সে করাতে পারছে, ইট মিনস সে ক্যাপেবল। ইয়েস। এটা প্রুফ যে সে করতে পারে, সে ভালো পড়াতে পারে। জি, এখন তাদের কি ওই ট্যালেন্ট, ওটা আমরা যদি সঠিক জায়গায় লাগাই, তাদেরকে ভালো পে করে, তো আমার মনে হয় সিস্টেম চেঞ্জ হওয়া উচিত। জি, যেহেতু সেই সেই 1 ঘন্টা সে করাতে পারছে, জি। কিন্তু তার কাছে 5-6 ঘন্টা থাকার পরেও সে করাতে পারছে পারছে না। না। জি, তো এটা রাইট ওয়ে যদি আমরা ব্যালেন্স ওয়াইজ করা হয়, দুই দিকে ভেবে, তাহলে আমার মনে হয় একটা অনেক বড় ইনিশিয়েটিভ, যেখানে শুধু আপনার মাদ্রাসা নয়, শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করা সম্ভব এভাবে, জি, তাই না? জি। ওকে। আমি এটা চাইবো হ্যাঁ, যে বলেন। আমরা যেটা অ্যাপ্লাই করতেছি, জি, প্রত্যেকটা প্রতিষ্ঠান যেন এটা করে। জি, এটাই এটাই হওয়া উচিত। জি, এটা শুধু নিজের জন্য নয়, ওভারঅল এটা এটা শুধু আপনার মাদ্রাসা বা আপনার শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে, এটা কমপ্লিট এডুকেশন সিস্টেম চেঞ্জ হওয়া উচিত, যাতে প্রতিটা ছাত্র বা ছাত্রী এর বেনিফিট নিতে পারে। আরেকটা জিনিস আমরা হয়তো স্কিপ করে গেছি, সেটা বলি, যে যখন প্রাইভেট হয় ক্লাসে বা ক্লাসের বাইরে, তখন দেখেন ফাইন্যান্সিয়াল যে ক্যাপেবিলিটি, এটা কিন্তু সব পরিবারের ভিতরে এক সমান হয় না। জি, কেননা কারোর ফাদার এমন কাজ করেন যে 10,000 ইনকাম করেন, ওর ভিতরে তাকে খাবার, বাসার রেন্ট, ভাড়া এবং যাবতীয় সব কিছু তাকে ম্যানেজ করতে হয়। এবং কোনো পরিবারের যেই অভিভাবক, সেখান থেকে তাদের আর্নিং 1 লক্ষ টাকা, কিন্তু আপনার যেই স্কুল বা টিউশন বা মাদ্রাসা যে ফিস, সে সমান থাকে দুইজনের জন্য, এ পর্যন্ত ঠিক আছে, কোনো না কোনোভাবে সে ম্যানেজ করে দিচ্ছে। কিন্তু যখন আসে টিউশন করানোর, তখন কিন্তু যে 10,000 স্যালারি বেতনে কাজ করে যার ফাদার, সে কিন্তু অ্যাফোর্ড করতে পারে না। জি, না। তখন কি হলো, এক ধরনের ডিসক্রিমিনেশন, মানে একই ক্লাসের স্টুডেন্ট, কোয়ালিটি অফ এডুকেশন কিছু স্টুডেন্ট পাচ্ছে এবং কিছু স্টুডেন্ট অ্যাক্সেস করতে পারছে না। তো জি, যখন আপনি ইকুয়ালিটিটা মেনটেন করতে পারবেন না, ক্লাসে এতভাবে পড়ানো হবে এত ভালো, যার কারণে বাইরে ওনাকে প্রাইভেট করার প্রয়োজন নেই, তখন কি হবে, প্রত্যেকটা স্টুডেন্ট কোয়ালিটি অফ এডুকেশন অ্যাক্সেস করতে পারবে, তাই না? জি স্যার। তো আমি আশা করি এটা যদি ঠিকভাবে অ্যাপ্লাই করা হয়, এটা সম্ভব। কেননা এর প্রমাণ টিচার নিজেই দিচ্ছে। জি, যেই টিচার 1 ঘন্টায় পড়াতে পারছে, তো সে হয়তো বা ফাইন্যান্সিয়াল বা তার ভিতরে ট্রেনিং নেই, ম্যানেজমেন্ট সিস্টেম সমস্যা আছে। তো এটা তো হয়ে গেল আমাদের কিভাবে টিউশনকে শেষ করা। পরবর্তী আমার প্রশ্ন হচ্ছে, একটা বিগেস্ট প্রবলেম আজকের সময় সোশ্যাল মিডিয়ার ডিস্ট্রাকশন। আমরা না চাইলেও আমাদের
বাচ্চা ও সোশ্যাল মিডিয়া রিল অ্যাডিকশন হয়ে যাচ্ছে। জি আর যারা জেনারেল সেক্টরে পড়াশোনা করছে তাদের জন্য এটা হয়তো এত অ্যাজ ইউজুয়াল নর্মাল, জি হয়তো বা এটা এত প্রবলেমও নয় বা এটা তো খারাপ জিনিসও নয়, মানে আমরা ইউজড হয়ে গেছি, জি যেটা আমাদের জীবন দুনিয়ার সাথে রোজ লেগে আছে। তো আমাদের মনে হয় বেঠিক হওয়ার পরেও সঠিক। জি কিন্তু ইসলাম তো এই স্বাধীনতা দেয় না জি না যে আপনি ভালগারিজম, যেটা যে কন্টেন্টগুলো আমাদের সামনে আসছে সেই কন্টেন্টগুলো কি ইসলামিক কন্টেন্ট, কি সেই কন্টেন্টগুলো ভালগারিজম, যেটা আমরা চাই না আমাদের বাচ্চা দেখুক জি কিন্তু তারা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। জি তো এই জিনিসটাকে কিভাবে আপনাদের মাদ্রাসা থেকে আপনাদের স্টুডেন্টদেরকে আপনারা শেখাবেন যে তারা একটা ইনজেকশন স্লো পয়জনের মতো, যে আপনি আস্তে আস্তে, আপনার কাছে সময় আছে, তারা আপনাকে সময় দিচ্ছে, জি তো এটা কিভাবে অ্যাপ্লাই করবেন যে এই একটা সোসাইটি থেকে তারা আলাদা হয়ে ভালো কন্টেন্ট কনজিউমার এবং ভালো কন্টেন্ট প্রডিউসার, জি শুধু কনজিউম করাই নয়, আমরা যদি কন্টেন্ট কনজিউম করব তাহলে আমাদেরকে সার্ভ কে করবে। জি তো মাদ্রাসা সেক্টরে বলা হয় যে না, আপনি ভিডিও তৈরি করতে পারবেন না, কিন্তু আলটিমেটলি তো আমরা কনজিউম করছি না। জি মানে যখন আপনি ভালো কন্টেন্ট, ইসলামিক কন্টেন্ট তৈরি করছেন না, তখন কি হচ্ছে, আপনি স্ক্রল করছেন, আপনার কাছে ভিডিও তো আসছে কিন্তু ওটা হারাম আপনার মতো না, ইসলামের পর্যায়ে ওটা আসে না। আসে না। জি কিন্তু আপনি একদিকে বলছেন না, ওই রকমই ব্যাপার যে আমার ওয়াইফকে আমি মেয়ে ডক্টরের কাছে পাঠাবো, ছেলে ডক্টরের কাছে পাঠাবো না যখন প্রেগনেন্ট হবে বা এই সমস্যা হবে বা হেলথ ইস্যুজ হবে, কিন্তু আমি আমার মেয়েকে ডক্টরও তৈরি করব না। জি তো আপনি যখন তাকে কন্টেন্ট ক্রিয়েশনে আপনি বাধা দিচ্ছেন যে না এগুলো করলে খারাপ, আপনার জি ক্যামেরার সামনে আসা যাবে না। আচ্ছা, ক্যামেরার সামনে যদি আসা না যায় তাহলে হুজুররা ওয়াজ করছেন, তারাও তো ক্যামেরার সামনে আসছেন না। তো জি আমার মনে হয় এই এরিয়া, এই এরিয়ায় কথা বলতে অনেকেই চান না, কিন্তু এখানে কথা বলা উচিত। জি হয়তোবা আপনার পরিবারে কেউ আপনাকে সাপোর্ট করবে না, কিন্তু আপনি যখন আপনাদের মতো আরও মানুষ কন্টেন্ট ক্রিয়েশনে আসবে ইসলামিক কন্টেন্ট, তখন আপনাদের যে স্টুডেন্ট যখন রিল স্ক্রোল করবে ফোনে, তখন কোথাও না কোথাও আপনাদেরটাও আসবে। জি যখন আপনি সার্ভ করবেন না, শুধু কনজিউম করবেন। তো এখন মনে করেন আপনি ভিডিও আছেন, কেউ যদি বলে আপনি কেন ভিডিও বানাচ্ছেন, তো আপনার প্রশ্ন কি, আপনার অ্যান্সার কি হবে, কিভাবে তাকে কনভিন্স করবেন? একটা একটা যে প্রশ্ন আমার মাথায় আসে আর আমরা ফেস করি প্রতিদিন, সেটা হলো যে স্কুল বা মাদ্রাসা বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কি এই যে সোশ্যাল মিডিয়া ডিস্ট্রাকশন, কিভাবে এটা আমরা এড়িয়ে চলতে পারি অ্যাজ এ স্টুডেন্ট, এর ভিতরে যে শিক্ষাগুলো হয় সেটা হয়তো আমরা স্কুলে বা মাদ্রাসায় দিই না, তাই না? জি এটা তো একটা প্রশ্ন যে সোশ্যাল মিডিয়া কনজিউম করার প্রয়োজন কি নেই। জি দ্বিতীয় হচ্ছে আমাদের জীবনের সাথে এইভাবে গেঁথে গিয়েছে, আপনি অ্যাভয়েড করতেই পারবেন না। জি জি যেহেতু আপনার মেয়ে বা ছেলে, আপনি করছেন তো উনিও দেখছেন, কিছু করার নেই। তো কিছু কিছু জিনিস আমরা তো স্কিপ করতে পারি না, কিন্তু আমরা এটা ডিসাইড করতে পারি যে আমরা কেমন জিনিস দেখব, কেমন জিনিস দেখব না। জি এটা আপনি কিভাবে বোঝাবেন, দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় হচ্ছে, শুধু কি আপনি দেখবেন কি দেখবেন না এটা ডিসাইড করবেন, বা কি দেখবেন কি কি দেখবেন না কি এটা ডিসাইড করবেন, কি আপনি যেগুলো দেখার প্রয়োজন বা আমরা ভালো কন্টেন্ট মনে করি, কি আমাদেরকে সেই কন্টেন্ট প্রডিউস করার প্রয়োজন আছে কি নেই। যখন আমরা নেই বলবো, তখন আমরা না চাইলেও গুগল, ফেসবুকের যে অ্যালগোরিদম, সেটা আমাদেরকে ফিট করবে যে কন্টেন্ট অ্যাভেলেবেল আছে। জি ইসলামের চোখে আবার এমন আছে যে আপনি কন্টেন্ট মানে ভিডিও তৈরি করতে পারবেন না। জি তো যদিও সময়ের চাহিদা, যদি আমরা না করি তাহলে আমাদের যে কিড, আমাদের যে ছেলে মেয়ে, তারা তো না চাইতেই ওই কন্টেন্টগুলো তাদেরকে দেখতে হচ্ছে। জি কিন্তু আমরা যদি প্রডিউস করি ইসলামের আয়ত্তে থেকে, ইসলাম সম্বন্ধে, তাহলে আমার মনে হয় ওই চাহিদাটা একটু হলেও ফুলফিল করা সম্ভব, শুধু মানা করলেই তো হবে না, জি তাই না? জি তাহলে এই প্রশ্নগুলোর অ্যান্সার কি আপনার কাছে? মোবাইল ফোন, যেটা আমাদের সোশ্যাল মিডিয়াতে থাকার সবচেয়ে বড় উপকরণ, এটা আমরা চাইলেও কখনোই স্কিপ করতে পারবো না আমাদের জীবন থেকে। ইয়েস। এটা এমনভাবে আমাদের সাথে
গেঁথে গেছে, এটা এমনভাবে আমাদের সাথে মিশে আছে যেন একবেলা ভাত না খেলে হয়, কিন্তু ফোন ইউজ না করে থাকা যায় না। জি। এখন আপনার যেটা প্রশ্ন ছিল যে সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের ভিডিও আসে যেগুলো আমাদের স্টুডেন্টরা দেখতেছে। প্রশ্নটা কি এমনই যে আমরা চাইলে কি পারি না তাদের অবান্তর দেখাগুলো বন্ধ করে কিছু ভালো কিছু দেখাতে? আপনি তো সাথে থাকছেন না সব সময়, জি। আর কতক্ষণ আপনি বন্ধ করবেন? জি, হুম। আমরা চাইলেও এটা বন্ধ করতেই পারবো না, জি। কারণ এটা প্রত্যেকটা মায়ের কাছে আছে, প্রত্যেকটা বাবার কাছে এই ফোন আছে, ভাইয়ের কাছে আছে, বোনের কাছে আছে। এখনকার সময় আর আজ থেকে আরো 1400 বছর আগের সময়, দুইটা মাঝে অনেক বেশি তফাৎ। আমাদের নবী জি। করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে কিয়ামতের আগের সময়টা এমন হবে যখন মানুষের হাতের তালুতে আগুনের খণ্ড, কয়লার খণ্ড রাখতে যতটা কষ্ট হবে ততটা কষ্ট হবে তার ঈমান ধরে রাখা। আমরা সেই সময়ে এসে গেছি। আমরা চাইলেও এখন আর ফিতনা থেকে বেঁচে থাকতে পারি না। জি। এখন এই ফিতনার ভিতর দিয়ে আমাদেরকে বাঁচতে হবে, যতটুক এড়িয়ে চলা যায় ততটুক এড়িয়ে। এখন কন্টেন্ট বানানোর কথা যদি আসে, যেহেতু আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা, আমাদের সন্তানরা, ছাত্রছাত্রীরা এই কন্টেন্ট দেখা, রিলস দেখাতে অভ্যস্ত, আমরা চাইলেও ফেরাতে পারি না। এমন অনেক কমপ্লেন আমার কাছে আসে যে মেয়ে নিয়ে ঘুমিয়ে গেছি, ফোনের লক পাল্টে দিয়েছি, এরপরও রাতে 3টা বাজে দেখি মেয়ে ঘুম থেকে উঠে আমার হাতের ফিঙ্গার দিয়ে ফোন অন করে রিলস দেখতেছে। আচ্ছা, সরি টু সে দ্যাট, সরি ফর ইন্টারাপ্ট। একটা ছেলে মাদ্রাসায় পড়তো, ওর এত অ্যাডিক্টেড ছিল দেখার, মাঝখানে এসেছিল, ওর ফাদার ওকে ফোন দেয়নি। ফোন না দেওয়ার কারণে এত বেশি রেগে যায়, ও ফাদারকে মেরে ফেলে। জি শুনছেন জি এটা? জি শুনেছি। তো কোথাও না কোথাও এটা রাইট এডুকেশন না দেওয়ার কারণে, জি রাইট গাইডেন্স শুধু প্যারেন্ট কেন দেবে? তারা যে স্কুল মাদ্রাসায় পাঠাচ্ছে তাদেরকে তো স্লোলি এমন কিছু সিস্টেম বা এমন কিছু বুঝ তাদের ভিতরে দেওয়ার দরকার, জি হয়তো সেটা পাইনি। জি। আচ্ছা। এখন আমাদেরকে কন্টেন্ট কিভাবে দেখতে হবে, কোনটা দেখলে ভালো হবে, কোনটা দেখলে খারাপ হবে, এগুলো বোঝাতে হবে, কারণ আমরা এই পর্যায়ে চলে এসেছি। এখন আমরা এমন একটা সময়ের ভিতর দিয়ে যাচ্ছি যখন মানুষ আহ, একটা সময় মানুষ যেমন পাথরের ঘর্ষণে আগুন জ্বালাতো, জি। এখন মানুষ পকেটে আগুন নিয়ে ঘুরে। জি। সময় কতটা পরিবর্তন নিয়ে আসছে। এই পকেটে আগুন নিয়ে ঘোরার যেমন ভালো উত্তম কিছু আছে, আমরা যেখানে চাই সেখানে রান্না করতে পারি এই আগুন দ্বারা, ঠিক খারাপ পরিণতিও কিন্তু আছে, আমরা যেখানে চাই সেখানে আগুন লাগিয়ে দিতে পারি। জি। জি। তো এই লাইটার ম্যাচ যেটাকে বলি আমরা, এটাকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা আমাদের শিখাতে হবে, যেহেতু সময় সময় এমনভাবে বয়ে যাচ্ছে, এমন এমন জায়গায় নিয়ে আসছে আমাদেরকে, আমরা চাইলেও এই ফোন, সোশ্যাল মিডিয়া স্ক্রল না করে থাকতে পারবো না। অফ কোর্স। এমন কোনো মানুষ বলতে পারবে না যে সে ফোন ইউজ করে না। কোটি বলেন যদি, পৃথিবীতে যত কোটি মানুষ আছে তার মাঝে হয়তো 10,000 সর্বোচ্চ, আমার মনে হয় না 10,000 হবে, আরো কম হতে পারে, যাদের কাছে ফোন পৌঁছায়নি তাদের বিষয়টা অন্য। জি। কিন্তু যারা ফোন চালাতে পারে, যাদের কাছে আছে, যাদের নিকটবর্তী, যারা কিনতে পারে, তাদের মধ্য থেকে লাখে 5 জন আছে কিনা যারা ফোন ইউজ করে না, এমন খুব কম হবে। তাহলে ফোন আমাদেরকে ইউজ করতে হচ্ছে, আমরা চাইলেও এ থেকে দূরে থাকতে পারতেছি না। এবার যদি আসি সোশ্যাল মিডিয়া, এটা এমন একটা জিনিস যা প্রতিদিন নতুনত্ব দেয় আমাদেরকে, আর আমরা জানি প্রত্যেক নতুনত্বই মজাদার। এই মজা সবাই নিতে চায়, কিন্তু সেটা যেন খারাপভাবে না হয়, এটা কিন্তু আমরা জানি, আমি নিজেও জানি, আমাদের আলেম ওলামারা সবাই জানে এটা হালাল নয়, কিন্তু আমাদেরকে কি করব এখন? সময় আমাদেরকে এমন জায়গায় নিয়ে আসছে যে হালাল নয়, এই জায়গাতেও আমাদেরকে কিছু এমন তৈরি করতে হচ্ছে যেটা দ্বারা পরিপূর্ণ গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। জি। 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 আমরা চাইলেও এ থেকে একদম স্কিপ করতে পারছি না, বিষয়টা আমাদের জীবন থেকে একদম বাদ দিতে পারতেছি না। তার মানে সেটা থেকে যতটুক গ্রহণ করা যায় ততটুক যেন ভালো হয়, আমরা সেভাবে চিন্তা করব। আর এর সব উত্তর আমি দিতে পারবো না, আমার কাছে সেই জ্ঞান নেই। আমি আমার স্বল্প জ্ঞানে যতটুক পেরেছি বলতে ততটুক চেষ্টা করেছি। বাকি যদি কোনো আলেম ওলামার চোখে ভিডিও আসে তাহলে আশা করি তারা এই বিষয়ে খুব ভালো বক্তব্য রাখবেন। তিনিও তো আসছেন। হ্যাঁ, তিনিও আসছেন।
ভিডিও এখন যেহেতু এটা সবার সামনে চলে আসছে, কিছু তো ভিডিও, ভিডিও মানেই তো রং কিছু নয়। না না, ভিডিও অবশ্যই একটা না। মাধ্যম। যেমন আগে আমরা সর্বপ্রথম পায়রা, কবুতর তো জেনেন না, জি কবুতরের মাধ্যমে চিঠি যেত, জি একটা মাধ্যম। তারপরে সময় এসে গেছে ডাক, মানে চিঠির মাধ্যমে আমরা পাঠিয়েছি, ডাকের মাধ্যমে চিঠি পাঠিয়েছি। তারপরে হয়তো পেজার বলে একটা জিনিস ছিল, একটা ডিভাইস ছিল পেজার। ফ্যাক্স ছিল। তারপরে ইমেল তো পরে আসছে, এসএমএস। বাট ইমেল এখন এত সচরাচর মানুষ ব্যবহার করে না, শুধু অফিসিয়াল পারপাসে ব্যবহার করে। এরপরে আস্তে আস্তে যত, এখন তো হোয়াটসঅ্যাপ হয়ে গেছে। কি কোনো এমন মানুষ আছে যে স্মার্টফোন ব্যবহার করে কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করে না? মেবি হোয়াটসঅ্যাপ একটা পার্ট হয়ে গেছে, ফোন মানে হোয়াটসঅ্যাপ থাকতে হবে, তাই না? জি। তো অ্যাকচুয়ালি এটা বেশি একটা হয়েছে মাধ্যম হয়ে গেল। ফেসবুক না, অনেক বেশি ইউজ ফেসবুক করে। আমরা যদি বলি শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে, সেই হিসাবে আপনি বলতে পারেন। জি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইডের কথা বলছি, ইট ইজ নট অ্যাবাউট অনলি বাংলাদেশ। yes, হোয়াটসঅ্যাপ এমন একটা মাধ্যম হয়ে গেছে, সেটা হচ্ছে স্মার্টফোন মানে হোয়াটসঅ্যাপ থাকতে হবে। কোনো কন্টেন্ট পাঠানো তো হোয়াটসঅ্যাপ বলে, বাংলাদেশে ফেসবুক বা ইমো বলে। যেহেতু আমাদের কাছে অ্যাক্সেসিবিলিটি পরে এসেছে, মানে ইন্টারনেট অনেক বেশি দাম, এর কারণে আমরা ভাবতাম ফেসবুক ইমো দিয়ে কাজ চালাই, জি তাই না? জি কিন্তু এটা ওয়ার্ল্ড ওয়াইড আগে হোয়াটসঅ্যাপ প্রেফার করে এবং এখনও। তো সেই জায়গায় আস্তে আস্তে এখন ভিডিওর মাধ্যমে আমরা যে কথাটা চাই, যেটা ভালোভাবে মানুষ বোঝে, আমরা লিখে দেওয়ার থেকে, অডিও দেওয়ার, কলের থেকে আমরা ভিডিও কলে কথা বলতে ভালোবাসি। তো আমরা কি চেঞ্জ হচ্ছে না? জি কিন্তু যখনই আমরা ইসলামিক কন্টেন্ট, ক্যামেরা ফেসিংয়ের কথা আসে, তখনই কেন আমরা শুধু এই জিনিসটাকে অ্যাপ্লাই করি? কেন? তাছাড়া তো আরও কিছু আছে না? জি আমরা ভিডিও কলে কথা বলি, জি আমাদের আপনি কি সিওরিটি দিতে পারেন যে ভিডিও কলে আপনি কথা বলছেন, এই যে এনক্রিপ্টেড, এত এনক্রিপ্টেড নয় এটা, এটা এটা থার্ড পারসন কোম্পানি আপনাকে অ্যাক্সেস দিচ্ছে। তো কোথাও না কোথাও ডেটা ওনাদের কাছে থাকে। এবং আগামী দিনে বা হয়ে গেছে যে আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ, ফেসবুকে যেটা মেসেজ করবেন, এটা ট্র্যাক করা হবে এর জন্য, যে মার্কেটিংয়ের জন্য। মানে আপনি যদি কথা বলছেন, না আপনি আজকে আসার সময় বাজার থেকে আমার জন্য একটা ডিনার সেট নিয়ে আসেন, এই যে আপনি ডিনার সেট নিয়ে আসেন বললেন আপনার হাজব্যান্ডকে, এটা কেন বললেন? বললেন যেহেতু আপনার প্রয়োজন। এবং কোম্পানি আপনার ইন্টারেস্ট বেজে, আপনি যখনই ব্রাউজ করবেন ইন্টারনেট, যখন ফেসবুকে যাবেন, ইনস্টাগ্রাম, গুগল, সেখানে কোম্পানি আপনাকে আপনার ইন্টারেস্ট অনুযায়ী আপনাকে ডিনার সেট দেখাতে পারে, জি তাই না? জি জি তো কোথাও না কোথাও আপনি যদি এটাকে বলেন, না আমার চ্যাট কেন দেখছে কোম্পানি, কেন এটা করছে, এটা একটা পার্ট। আরেকটা হেল্পফুল হতে পারে, যা আপনি বাজারে খুঁজছিলেন আর আপনি সাথে সাথে মোবাইল রাখার পরে আপনি অন্য কোনো ইউটিউবে গেলেন, নিচে ডিনার সেটের অ্যাড আসছে। জি তো দেখার চোখ আলাদা আলাদা হয়তো, জি তো আমাদেরকে হেল্পই করছে। তো সেম ভিডিও, আমাদেরকে হেল্প করছে যদি আপনি ওই ভিডিওতে ইসলামিক কন্টেন্ট আপনি বানান আপনার কমিউনিটির জন্য। এবং যদি সেম ভিডিও আপনি যদি কোনো ডান্স, কোনো সিঙ্গিংয়ের বানান, সেটা ইসলাম অ্যালাউ করে না। তো আমার মনে হয় যে জিনিসটাকে ব্যবহার আমরা কিভাবে করছি, এটা বেশি ইম্পর্ট্যান্ট যে ডাইরেক্ট জিনিসকে খারাপ বলে দেওয়ার থেকে, তাই না? তাহলে খারাপ যদি বলি, তাহলে আমরা সব ক্ষেত্রে খারাপ বলি, আমরা স্মার্টফোন ব্যবহার করবোই না। জি জি বাট এটা তো আমরা করতে পারছি না। জি আপনি না চাইলেও আপনি অজু করার পরে আপনি যখন ফেসবুক স্ক্রল করেন, আপনার চাওয়া অনুযায়ী কন্টেন্ট আসে না। এটা শুধু আমি বলছি না, আপনি নিজেও জানেন, জি তাই না আশি করবে? জি তো আমরা অনুষ্ঠানের লাস্ট পর্যায়ে চলে এসেছি এবং আরেকটা প্রশ্ন নেব। সেটা হচ্ছে, যখন একজন প্যারেন্ট, একজন অভিভাবক আপনার কাছে আসেন, আহ, আপনার মাদ্রাসায় আবাসিক সেক্টরের কথা বলছি, যেহেতু আপনাদের আবাসিক, নন আবাসিক দুটোই আছে, জি তাই না? তো সবথেকে একটা বড় প্রশ্ন তাদের মাথায়, যে আমার মেয়ে আমার কাছে থাকলে আমি যেটা চাই সেটা খাওয়াতে পারি, জি তাই না? জি মা তাকে খাওয়ায় খায় কুতলা বানায় ফেলে, তাই না? জি তো মা মা চায় আরও খাক, কিন্তু মা জানে না যে কি খাওয়ালে আমার মেয়ের লাভ, কি খাওয়ালে আমার মেয়ের লস। এটা তো মায়ের ভালোবাসা জি ওই পর্যন্ত সীমিত। কিন্তু যখন আপনার কাছে দিচ্ছে, তখন আপনাকে একজন মায়ের রোলও প্লে করতে হবে এবং আপনাকে এটাও দেখতে হবে ওনার শারীরিক গঠন অনুযায়ী ওনার জন্য কোন সময় কি খাওয়ার দরকার।
শুধু আপনি পেট ভরে ওনাকে ভাত দিচ্ছেন, গোশ দিচ্ছেন, মাছ দিচ্ছেন, এটাও তো ওনার জন্য বেনিফিশিয়াল হবে না, লস হবে। জি। আর একজন 8 বছরের মেয়ে, একজন 12 বছরের মেয়ে, একজন 15 বছরের মেয়ে, সব ধরনের মেয়ে আপনাদের কাছে আছে, স্টুডেন্টস। এখন সবারই শারীরিক চাহিদা খাবারের জন্য জি। আলাদা আলাদা। তো এখানে আপনার কাছে কি এমন কোনো প্ল্যান আছে? বাকি মাদ্রাসায় তো আমি দেখেছি তারা বলে দেন আমরা এটা দিই, কিন্তু কি আপনাদের কাছে কি কোনো নিউট্রিশন ভ্যালু অনুযায়ী মেনু তৈরি হয় খাবারের, কি বাস শুধু প্যারেন্টকে খুশি করার জন্য আমরা মাছ দিই, গোশ দিই? এটা এটা একটু না, না। সুন্দরভাবে আমাদেরকে বোঝান। আর যেহেতু আমাদের প্রতিষ্ঠানে আবাসিক হিসাবে এক বয়সের ছাত্রীরা আসে না, জি। কেউ আসে 10 বছর, কেউ 12 বছর, কেউ 7-8 বছরেরও আসে। হুম। তো তাদের সবার নিউট্রিশন একরকম হবে না, তাদেরকে একরকম পুষ্টিকর খাবার দিলে হবে না। দেখা যাচ্ছে অনেকে কিছু আছে খুব খুব হেলদি, ইয়েস। কিছু খুব বেশি শুকনো, যাদেরকে একটু বেশি যেটা মা ফ্যাট বাসায় করে। ফ্যাট অনুযায়ী খাবার দেওয়া উচিত। আর যাদের অলরেডি ফ্যাট অনেক আছে তাদেরকে একটু ভেজিটেবল জাতীয় খাবার দেওয়া উচিত। তো এই সবগুলো জিনিস আমরা মাথায় রেখে একটা এমন মেনু তৈরি করেছি খাবারের, যেখানে যেটা অনুযায়ী যদি আমরা খাবার দেই, সার্ভ করি খাবারটা, তাহলে তাদের কারোরই কোনো ক্ষতি হবে না, বরং অনেক বেশি উন্নতি হবে ইনশাল্লাহ। আর এটা আমরা গ্যারান্টি দিতে পারি যে আমরা যা বলি তা করে দেখাই ইনশাআল্লাহ। Wow. যে কেউ তাদের সন্তানদেরকে আমাদের এখানে নিশ্চিন্তে দিয়ে যেতে পারে। পরিপূর্ণ পর্দা, পরিপূর্ণ সেফটি এবং শিক্ষা ব্যবস্থা, পরিবেশ, খাবার দাবার সবকিছু আমরা যা খাই, শুধু আমরা অনেক প্রতিষ্ঠানে এরকম বলে যে টিচাররা অন্য কিছু খায়, বাচ্চারা অন্য কিছু হুম। খায়। আসলে বাচ্চারা যা খায় আমরা তা খাই, ও এবং আমরা যা খাই বাচ্চারাও তাই খায়। আচ্ছা, এখানে একটা প্রশ্ন হচ্ছে যে মনে করেন আপনি যে মেনু, যে কমিটমেন্ট আপনি প্যারেন্টের সাথে করলেন, অভিভাবকের সাথে, উনি যদি হঠাৎ করে কোনো খাবারের সময় এসে যদি দেখতে চায় যে আচ্ছা ঠিক আছে এখন আমাদের বাচ্চাদের জন্য, মানে আমার বাচ্চার জন্য মেনু কি কি আমি দেখতে পারি, কি আপনারা তাকে দেখাতে পারবেন এভাবে? হ্যাঁ, অবশ্যই। এরকম অনেক হয়েছে। যেহেতু বৃহস্পতিবার আমাদের ছুটির দিন, হুম। ওই দিন গার্ডিয়ানরা আসে তাদের বাচ্চাদের নিয়ে যেতে। তো এক এক গার্ডিয়ান এসে বলতেছে যে খাবার খেতে হবে না, চলো চলে যাই। তো ঠিক ওই সময় খাবার উপস্থিত। খাবারের ঘ্রাণটা এত সুন্দর ছিল। তো গার্ডিয়ান বলতেছে ঠিক আছে, আমার রান্নার চেয়ে এই রান্নাটা মনে হয় মজাই হবে, তুমি খেয়েই নাও। তারপর খাওয়া দাওয়া করে তারপর চলে গেছে। আমরা আমাদের যেই দেওয়া কথা, এগুলো কখনো মানে ফেক হতে দেই না। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি, এবং কি বেশিরভাগ সময় এমন হয় যে বাচ্চারা মাঝে মাঝে কিছু ডিমান্ড করে যে আমরা এগুলো খাবো না, আমাদের জন্য এটা করে দিন। হুম। তো আমরা সেই অনুযায়ী খাবার তৈরি করি। তাদের মন রাখার জন্য আমরা অনেক সময় তাদের মন মতো রান্না করি, এই আর কি। তো আমাদের এখানে যদি কেউ তার বাচ্চাকে ভর্তি করাতে আসে, তো সে এইটুক নিশ্চয়তা নিতে পারে আমাদের কাছ থেকে যে তাদের সন্তানের খাবার দাবার, সেফটি, পড়ালেখা, পরিবেশ, আদব কায়দা সব কিছুর আমরা দায়িত্ব নিয়ে নিচ্ছি। এবং আমাদের এখানে পড়ালেখা করানোর পর তারা যেমন ছিল তাদের সন্তান, তার চেয়ে 100%, 100 গুণ বেশি ভালো পাবে ইনশাল্লাহ। কারণ আমরা আহ, যদি যদি আপনি প্রবাদ বাক্যের দিকে মানে প্রবাদ বাক্যের মতো বলতে চান, তাহলে আমরা সেই জহুরি যারা শুধু পাথর চিনে না, বরং Yes. অনেক অনেক গভীর থেকে তাদেরকে মানে যতটুক চেষ্টা করার ততটুক চেষ্টা করে তাদেরকে সেখান থেকে উঠিয়ে নিয়ে আসে, এবং ঘষা মাজা করে তাদেরকে এমন রূপ ধারণ করে যে রূপ সবাই পেতে চায়। Okay. এবং আমার স্টুডেন্টরা যখন বের হবে, আমি এতটুকু বলতে পারি, আমার ছাত্রীরা যখন বের হবে আমার প্রতিষ্ঠান থেকে, তখন গার্জিয়ানরা দেখে শুধু বলবে ওয়াও, মাশাআল্লাহ। আচ্ছা, আবার আমি খাবারে ঘুরে আসি, যেহেতু জি। অভিভাবকের প্রশ্ন থাকতেই পারে। আচ্ছা, আপনাদের নিজেদের পরিবারের খাবার আলাদা রান্না হয়, কি যে আবাসিক স্টুডেন্টের জন্য যেই খাবার সেই খাবারই আপনারা খান? যেহেতু আমি শুনলাম আপনারা উপরের ফ্লোরে থাকেন, যেখানে মাদ্রাসা তার উপরের ফ্লোরে ফ্ল্যাটে আপনারা থাকেন, জি। তাহলে কি আপনাদের জন্য স্পেশাল ডিশ রান্না হয়, আর যে বাচ্চারা আবাসিক আছেন তাদের জন্য চা তা রান্না করে দিলেন? আহ, এই অ্যান্সারটা যদি আজকে আমার কোনো টিচার, আবাসিক টিচার অথবা কোনো স্টুডেন্ট থাকতো, তাহলে অবশ্যই আমি জিজ্ঞেস করব। হ্যাঁ, অবশ্যই জিজ্ঞেস করবেন, তাহলে সবচেয়ে বেশি ভালো হতো। কারণ আমার ছাত্রীরা যখন হুম। খাবার খায়,
হুম। তো না, আমি জিজ্ঞেস করব না, আপনাদেরকে গিয়ে ধরবো আপনাদের বাসায় যে আপনারা কি খাচ্ছেন, এবং এট দ্য সেম টাইম আমি স্টুডেন্টের কাছে গিয়ে দেখবো ওরা কি সেম খাবার খাচ্ছে কি আলাদা আলাদা রান্না করা খাবার খাচ্ছে। অবশ্যই আপনাকে আমি আহ, একদম ভিডিওর মাঝে আমি আপনাকে দাওয়াত দিলাম, আপনি যাবেন এবং না, আপনি আপনাকে জানাই যাব না, ও আচ্ছা, আপনাকে না জানাই যাব, যাতে আমি দেখতে পারি যে তারা কি খাচ্ছে, আপনারা যে জিনিস খাচ্ছেন সেম জিনিস কি তারা খাচ্ছে, এটা জানার ইম্পর্টেন্ট। জি অবশ্যই আপনি আপনি যেতে পারেন এবং আপনি চাইলে আমার কোনো স্টুডেন্টের হয়তো আপনি মনে করবেন যে কোনো টিচার এটা টিচারকে আমরা শিখিয়ে দিতে পারি, আপনি যে কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করতে পারেন, আবাসিক ছাত্রী যারা আছে তাদেরকে, যে তাদের খাবার এবং আমাদের খাবারের মাঝে কোনো তফাৎ আছে কিনা। এমনকি মাঝে মাঝে এমন হয় যদি আমাদের আত্মীয় স্বজন আসে, তো আমরা মানে আমাদের জন্য যদি কোনো স্পেশাল তৈরি করা হয়, আমরা সেগুলো তাদের জন্য একদম সেম ভাবে তৈরি করি। এবং যদি স্পেশাল কোনো খাবার আনা হয়, যেহেতু গেস্ট আসলে কিছু স্পেশাল হয়, সেগুলো আমরা তাদেরকে নিয়েই খাই। আচ্ছা, তাহলে আবার খাবারের ভিতরে যাচ্ছি, আপনি হাইজেনিক মেনটেন করেন কি? কেননা আমাদের শুধু সুস্বাদু টেস্টি খাবার হলে হবে না, ও কতটা ফ্রেশ, জি কতটা হাইজেনিক, হেলদি কিনা সেটা ইম্পর্টেন্ট। হেলদি ডাজেন্ট মিন খাবার সুস্বাদু। জি তো ওটা হাইজেনিক মেনটেন করার জন্য আপনার কিচেন এরিয়া কতটা হেলদি, কতটা আনহাইজেনিক, এটা আপনি কিভাবে মেনটেন করেন? এখনো আমার রুমেই রান্না করা হয়, যেহেতু রান্নাটা আমার রুমে, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন আমরা করে রাখি। এবং সামনে 2026-এ আমরা আমাদের বোর্ডিংয়ের যে রান্না এরিয়াটা এটা আলাদা করে দেব, এবং সেইখানে সেমভাবেই হাইজিনটা মেনটেন করতে হবে, কারণ আমরাও সেই একই খাবার খাবো। যদি আপনি বলতে পারেন যে আপনি কিন্তু আপনার আপনি খাবেন বিধায়, অপরিষ্কার খাবার, না না, এর মানে নয় যে আপনি স্টুডেন্টকে অপরিষ্কার হ্যাঁ খাবার হ্যাঁ, এই খাবেন। যে এটাই বলতে আপনার ফার্স্ট চাইছিলাম। প্রায়োরিটি হতে হবে স্টুডেন্ট জি হাইজেনিক খাবার খায়, জি আপনি জি, যা তা খেতে পারেন, তাই না? হ্যাঁ সেটা অবশ্যই, আপনার পার্সোনাল ম্যাটার। জি কিন্তু আপনি দায়িত্ব নিয়েছেন অন্য পরিবারের স্টুডেন্ট, মানে আহ, তাদের তাদের জানের টুকরা, কি বলে বাংলায়, জি জি, কলিজার প্রাণের টুকরা। কলিজার টুকরা, তাই না? তো আপনাকে তাদের কমিটমেন্ট অনুযায়ী, আপনি যে কমিটমেন্ট তাদের সাথে করছেন, এটা ফুলফিল করতে হবে। জি অবশ্যই, ইনশাআল্লাহ। ওকে, গুড। আমরা একদম লাস্ট পর্যায়ে প্রোগ্রামের, এখন একটা জিনিস শর্ট 2 মিনিট আপনি অ্যান্সার দিবেন, এর থেকে বেশি লম্বা করতে দেব না আপনাকে। সেটা হচ্ছে, যতগুলো আমরা এখানে ডিসকাশন করলাম, জি হয়তো আমাদের কাছে অনেক এরিয়া বাকি রয়ে গেছে, সেগুলো আমরা পরবর্তীতে ডিসকভার করব। কিন্তু আমি যদি এক কথায় বলি যে আমি, আপনার ওখানে অনেকগুলো মাদ্রাসা আছে, তাই না জি, আশিকুর ভাই? জি। আমি আমার মেয়েকে আপনার কাছেই কেন দেব? জাস্ট ইন 2 মিনিটস। প্রথমত আমরা যা বলি তা করে দেখাই, জি। আমরা কোনো ফেক প্রমিস করি না, এবং যথাযথ প্রমাণ আমাদের কাছে আছে, আমরা যা বলেছি এখন পর্যন্ত তা করতেছি। আর আমাদের যে প্ল্যানিং, আমি জানি না এটা কতগুলো প্রতিষ্ঠানে বাস্তবায়িত হয়, কিন্তু আমি চাই এটা সব জায়গায় বাস্তবায়িত হোক। আমাদের যে প্ল্যানিং, এই প্ল্যানিং অনুযায়ী যদি আমরা সাকসেস হই, ইনশাল্লাহ আমরা সাকসেস হব, জি। তাহলে আপনার সন্তান আমাদের কাছে এসে বাংলা, অঙ্ক, ইংলিশ, আরবি, দিন শিক্ষা সব কিছুতে যতটুক পাওয়া দরকার তার চেয়ে বেশি পাবে ইনশাল্লাহ। এবং আমরা এখন পর্যন্ত সেই পর্যায়ে পৌঁছাতে পারিনি যে যেহেতু আমাদের ক্লাস এখনো 9 পর্যন্ত, আমরা এখন পর্যন্ত আমাদের ক্লাসের সমাপ্তি ঘটাতে পারিনি, যার কারণে এখনো আমরা কোনো মেয়েকে পড়ালেখা শেষ করে তাদের কোনো একটা কাজের ব্যবস্থা করে দিতে পারিনি। তবে আমাদের এটা ইচ্ছা আছে যে আমাদের এখান থেকে যতগুলো মেয়ে বের হবে তারা হালালভাবে পর্দার সাথে কোনো না কোনো কাজ করে চলতে পারবে ইনশাল্লাহ। আমরা ততটুকু পর্যন্ত তাদেরকে প্রস্তুত করে দেব। ওকে, গুড। অনেক অনেক ধন্যবাদ আশিকুর ভাই এবং ফাতেমাজি, আপনাদের ভবিষ্যৎ প্ল্যান আমাদের সাথে শেয়ার করার জন্য। এবং আমরা এটা অবশ্যই দেখে অনেক আনন্দিত হব যে স্টেপ বাই স্টেপ আপনারা যেগুলো কমিটমেন্ট করলেন আজকে, সেগুলো ফুলফিল করবেন। জি অনেক অনেক ইনশাআল্লাহ। ধন্যবাদ। ইনশাআল্লাহ।